মেঘলা আবহাওয়া দেখলেই গল্পের খোঁজে আমি আর কিশোরী এসে হাজির হই তারানাথের বাড়ি। পরিবেশের সঙ্গে মানানসই একটা গল্পের খোঁজে। সেদিন সকাল থেকে ঝিরঝির করে বৃষ্টি নেমেছে অনবরত। অফিসে যাইনি, মন উৎসুক করছিল তারানাথের বাড়ি যাওয়ার জন্য। বিকেল হতেই কিশোরী একটা ছাতা নিয়ে হাজির আমার বাড়িতে। ও বলে উঠল, কি হে বিভূতি, এমন পরিবেশে ঘরে বদ্ধ হয়ে রয়েছো যে? চলো একবার তারানাথের বাড়ি যাই। কিশোরী একেবারে মনের কথাটাই টেনে বলল। বললাম, আরে তোমার জন্যই তো অপেক্ষা করছিলাম। তুমি না এলে একা একা কি করে যাই বলো তো? হ্যাঁ, তাছাড়া তুমি ছাড়া তারানাথের বাড়িতে একা একা গল্প শুনতেও ভালো লাগবে না। আরে এটা একদম ঠিক বলেছ, আমরা যেন তারানাথের সঙ্গে এক সূত্রে বাঁধা। চলো চলো, আর বেশি কিছু না ভেবে এই বেলাতেই চলে যাই। আকাশের যা অবস্থা দেখছো তো। হ্যাঁ, এই তো ছাতাটা নিয়ে নি। বিভূতি ছাতাটা হাতে নিয়ে কিশোরীর সাথে গল্প করতে করতে প্রায় আধ ঘন্টার মধ্যে পৌঁছে গেল তারানাথের বাড়ি মঠ লেনে। বাড়ির উঠোনে পা রাখতেই দেখা গেল তারানাথ বারান্দায় বসে আছে, সামনের দিকে তাকিয়ে। তাদের দেখেই দূর থেকে বলে উঠল, আরে বিভূতি, কিশোরী, তোমরা? তোমাদের জন্য তো এতক্ষণ অপেক্ষা করছিলাম। আসলে মনটা ভালো লাগছিল না, বুঝলে। বৃষ্টির দিন, এই মেঘলা আকাশ দেখলে মনটাও কেমন যেন বিমর্ষ হয়ে থাকে, বোঝোই তো সব। হ্যাঁ ঠাকুরমশাই, আমাদের মনটাও বিমর্ষ। তাই একটা দারুণ গল্প বলে আমাদের মনটাকে চনমনে করে দিন তো। কিশোরী বলল কথাটা। আচ্ছা আচ্ছা, সে তো বলবো। তোমরা গল্প না শুনে এমনি এমনি কি আমাকে ছেড়ে দেবে? আগে হাত পা ছড়িয়ে বসো তো দেখি। চারিমা বলে ভিতরে হাঁক পাড়ল তারানাথ। কিছুক্ষণ পর চারি এসে দাঁড়ালো। তারপর সম্মুখে তাকিয়েই বেশ হাসি হাসি মুখে বলে উঠল, ওমা, কিশোরী কাকা, বিভূতি কাকা, তোমরা? আজ এসেই তোমাদের দেখতে পাবো ভাবতে পারিনি। কিশোরী আর বিভূতি এ কথায় হাসল। তারপর চারি বলল, দাও দাও, তোমাদের ছাতাগুলো তো ভিজে একেবারে চুপসে গেছে। ভিতরে নিয়ে গিয়ে খুলে রাখি, চটপট শুকিয়ে যাবে। আর চারিমা, ওদের ছাতাগুলো ঘরের মধ্যে নিয়ে গিয়ে খুলে মেরে দাও, আর সেই সাথে রাতের খাবারটাও করে ফেলো। কিশোরী, বিভূতি আজ রাতে আমার এখানে খাবে, এখানে থাকবে। হঠাৎ করে এমন একটা কথা শুনে বিভূতি বলে উঠল, এই বাবা, কি বলছেন ঠাকুরমশাই? আমরা এখানে খাবো মানে? আসলে তোমাদেরকে যে গল্পটা বলবো সেটা খুব বড়, আর বাইরে যেমন বৃষ্টির গতিবিধি, তাতে সহজে থামবে কিনা বলা যায় না। তোমাদের গল্প শোনার খাতিরে যদি এক রাতের জন্য আমার বাড়িতে থাকতে বলি, তোমাদের এ বিষয়ে কি কোনো আপত্তি আছে? এই তো উত্তম প্রস্তাব ঠাকুরমশাই। আপনার মতো মানুষের সান্নিধ্যে এক রাত থাকা পরম সৌভাগ্যের। বিভূতিও এই কথার সমর্থনে মাথা নাড়ল। বেশ বেশ, তাহলে এবার গল্পটা শুরু করি। বিভূতি আর কিশোরী একসাথে বলে উঠল, হ্যাঁ ঠাকুরমশাই। তোমাদের তো আগেই বলেছি, মধুসুন্দরী দেবীর কৃপায় আমার কখনো কোনো অভাব হবে না। এ বিষয়ে মা আমাকে আশ্বস্ত করেছিলেন, কিন্তু আফসোস ছিল বড় সাধক হতে পারবো না এই ভাবনায়। কিন্তু বড় হওয়ার স্বপ্ন তো সবাই দেখে, তাই না? সবাই তো নাম ডাক পরিচিতি খ্যাতি খোঁজে। আমিও তাই চাইতাম প্রতি মুহূর্তে। তো সেবার চলেছি কালীকান্তপুর, জমিদার রমাকান্ত চৌধুরী তলব পেয়ে। উনি ওনার পুরনো জমিদার বাড়ির পাশে একটা নতুন বাড়ি বানাতে চান, আর সেই বাড়ি যেখানে হবে তারই ভূমি পুজোর অনুষ্ঠান করতে। পয়সার দিকে লোভ লালসা আমার সেরকম কোনোদিনই ছিল না, সেটা তোমরা ভালো মতোই জানো। তবে এটা বুঝেছিলাম, জমিদার বাড়ির থেকে ডাক যখন, তখন এখানে ভালো খাতির পাবো, খাওয়া দাওয়াটাও ভালো হবে। সুতরাং ওই থাকা খাওয়ার চিন্তাটা আর নেই, যেটা নিয়েই আমি তখন খুব ভাবতাম ভবঘুরে সেই জীবনে। যাই হোক, একটা নির্দিষ্ট দিন দেখে বেরিয়ে পড়লাম। তখনকার সময় পায়ে হেঁটে বা গরুর গাড়িতে চেপে মানুষ এক জায়গায় থেকে আরেক জায়গায় যেত, বুঝেছ তো?
আমার বয়স তখন কম, শরীরেও অনেক শক্তি। একটা কচি পাঁটা একাই খেয়ে ফেলতে পারতাম। তোমরা আজ যা কল্পনাই করতে পারবে না। প্রথম দিন সন্ধ্যা নামার আগেই আশ্রয় নিলাম এক গৃহস্থের বাড়ি। এ বাড়িতে 3টি প্রাণী, বাড়ির কর্তা, তার মেয়ে আর বউ। তখনকার সময় মানুষও ছিল অতিথি পরায়ণ। বাড়িতে অচেনা অতিথি এলে তাদের সাদর আপ্যায়ন করে থাকতে দিত। এক কথায় তখনকার মানুষের মনে এই মনোভাবটা ছিল, বা বলা যায় ধারণা ছিল, যে অতিথি হলো স্বয়ং ঈশ্বরের রূপ। তাই সন্ধ্যা নামার আগেই সে বাড়িতে আশ্রয় নিলাম। বাড়ির কর্তা আমার পা দুটো ধুইয়ে দিল। তখন আবার অতিথিদের পা ধুইয়ে দেওয়ার একটা রেওয়াজ ছিল, বুঝলে। তো আমি গিয়ে বসলাম ভিতরে। বেশ সাজানো গোছানো ঘর, খাটের পাশে একটা আলনা, আর তার পাশে একটা জানালা, তার নিচে রয়েছে জলের কুঁচো। ঘরের মেঝেতে পাতা একটা মাদুর। বোঝা গেল এরা মাঝে মাঝে ঘরের মেঝেতে মাদুরেও বসা শোয়া করে। কিছুক্ষণ পর ভদ্রলোক এসে ঢুকলেন। ভদ্রলোক করজোড়ে কতকটা ওই নমস্কার জানিয়ে বললেন, নমস্কার, আমার নাম অজিত সেন। আমি এই মতিহারপুর গায়ের মোড়ল। ভেতরে রান্না চাপাতে বলে এলাম। তা ঠাকুরমশাই, আপনি আমিষ খান? গেরুয়া বসন রুদ্রাক্ষ পড়েছি বলে ভেবে নেবেন না আমি নিরামিষ ভোজি বামুন। আমি আমিষ নিরামিষ দুই খাই। আমার উত্তরে ভদ্রলোকের মুখে হাসি খেলল। বুঝলাম খাবার নিয়ে ওনার সংশয় দূর হয়েছে। আসলে ভদ্রলোক বললেন, আমি মাছ রাঁধতে বলে এলাম। যাক, আপনি আমিষ খান বলে খুব ভালো লাগলো। আমার বাড়ির পেছনেই একটা পুকুর আছে, তার থেকেই একটা মাছ আহরিত। আপনার কথা শুনে যা বুঝতে পারছি, মাছটা বোধহয় আপনাদের খুব বেশি খাওয়া হয়। হ্যাঁ, একেবারে ঠিক বলেছেন ঠাকুরমশাই। তারপর ভদ্রলোকের সঙ্গে কিছু আলাপচারিতা, কথাবার্তা ইত্যাদি হলো। একটু পরেই এক ষোড়শী সুন্দরী একটি মেয়ে মুড়ি নারকেল দিয়ে গেল এক থালা। মেয়েটিকে দেখে মোড়লমশাই বললেন, এই আমার মেয়ে, ওর নাম রজনী। মেয়েটি থালাটা আমার হাতে দিয়ে প্রণাম করল। থালাটা হাতে নিয়ে মেয়েটির দিকে তাকালাম। কি সুন্দর অপরূপ দেখতে! কিন্তু থালাটা দিয়ে মেয়েটি পিছু ফিরে চলে যাওয়ার সময় আমি চমকে উঠলাম আতঙ্কে। মেয়েটার পিছনে যেন একটা কালো ধোঁয়ার মতো কিছু আবৃত হয়ে রয়েছে। সেটা আস্তে আস্তে মেয়েটাকে ঘিরে ধরল। এই কালো ধোঁয়া কোনো অশুভ ছায়ার ইঙ্গিত বহন করে। বুঝলাম মেয়েটাকে কোনো অশুভ শক্তি ঘিরে ধরে আছে। তবে এসব দৃশ্য আমি ছাড়া কিন্তু আমার সাথে থাকা মোড়ল ভদ্রলোক দেখতে পাচ্ছেন না। আমি শুধু দেখতে পেলাম। পাশে থাকা মোড়ল আমাকে বললেন, বাবা, দেখলেন তো, আমার মেয়ে বিবাহযোগ্য। একটা উপযুক্ত পাত্র খুঁজে দেবেন ওর জন্য। এই মিনতি করছো কেন হঠাৎ? আসলে এর আগে অনেক পাত্র দেখতে এসেছিল ওকে, কিন্তু কেউই নিতে চায় না। ওকে দেখে সকলের মুখে বিস্ময় ভরা দৃষ্টি নিয়ে একটা প্রশ্ন জাগে, এই আপনার মেয়ে? তখন আমি আমার মেয়ের সমস্ত গুণ বর্ণনা করে তুলে ধরতে গেলে, মানে ও রান্না জানে, ঘরকন্যার কাজে পটু, এইসব কথা আওড়ালে তারা এইসব কথা শুনেই চলে যায়। আর যাবার আগে বলে যায়, ঠিক আছে, পরে জানাবো। কিন্তু তাদের থেকে সে খবর আর আসে না। দিনের পর দিন চলে যায়। আমি কিন্তু তখন বুঝে গেছি কেন এমন হয়, কি কারণে হয়। এসব ওই অশুভ শক্তির খেলা। যাই হোক, সেই ভদ্রলোকের বাড়িতে একদিন থেকে ফিরে আসার সময় বলে এলাম, ঠিক আছে, আমি এর একটা গতি করে যাব। এ পথেই যখন ফিরব তখন ফেরার সময় দেখা করে যাব। আচ্ছা ঠাকুরমশাই, আপনি যে কালো ছায়া মেয়েটার পাশে ঘিরে রয়েছে দেখেছিলেন, সেটা কি শুধু কালো ছায়াই ছিল? মানে বলতে চাইছি, ওটার কোনো চোখ মুখ ছিল না? মানে ওটা দেখতে কেমন ছিল? এইখানে কিশোরী একটা প্রশ্ন করে বসল। হ্যাঁ,
ওটার চোখ মুখ ছিল, কালো ছায়ার মধ্যে দিয়ে একবার প্রকাশিত হয়েছিল অবশ্য। আসলে কেন যেন তো দেখতে পেয়েছিলাম, আমি তো শুভ শক্তির অধিকারী, তাই। অশুভ শক্তিরা যখনই কোনো শুভ শক্তির অস্তিত্ব প্রমাণ পায়, তখনই তারা সেখানে প্রকট হয়ে নিজের অস্তিত্ব এবং নিজের শক্তিকে জানান দিতে কোনো না কোনো সময় একবার হাজির হয়। তাই ওটা আমার অস্তিত্বের ছোঁয়া পেয়ে আমাকে তার রূপ দেখাতে ওইভাবে মেয়েটির পিছনে আবির্ভূত হয়েছিল একবার। আর তাতে যা দেখেছিলাম, ওই কালো ছায়ার মধ্যে ভয়ঙ্কর এক রূপ, চোখ মুখ বিভৎস, দুটো চোখ রক্ত জবার মতো লাল, কানগুলো রক্ত পিশাচের মতো বড় আর খাড়া খাড়া, সামনে মুখের দুপাশে সদন্ত, যা অন্য কেউ একবার দেখলেই আঁতকে উঠবে বিভৎস ভয়। তারপর সে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। এরপর দুদিন ক্রমাগত হাঁটা, তৃষ্ণায় বুকের ছাতি ফেটে যায়, শরীর ক্লান্ত হয়ে আসে। পথে চলতে চলতে একটা গাছের নিচে আশ্রয় নিলাম। চারিদিকে শুধু ধু ধু প্রান্তর, কোথাও কেউ নেই। সূর্য তখন মধ্য গগনে বিরাজিত। কেমন একটা সেই শীতল ছায়া তোলে তন্দ্রার মতো এলো। এদিকে বুকের ছাতি ফেটে যাচ্ছে। কোথায় এসেছি, কত দূর এসেছি কিছুই জানি না। এখান থেকে জমিদার বাড়ি বা কত দূর? পথশ্রমে আমি এতটাই ক্লান্ত তখন, সেই গাছের ছায়ায় চোখ বুজে তাই শুয়ে আছি। চোখ দুটো খুলে দেখার যেন কোনো শক্তিই নেই। হঠাৎ একটি মেয়েলি স্পর্শ অনুভব করলাম মাথায়। মনে হলো আমি যেন কারুর কোলে মাথা দিয়ে আছি, আর একটা মেয়েলি হাত আমার মাথায় ক্রমাগত হাত বোলাচ্ছে। সেই হাতটা মাথা থেকে বুকে নেমে এলো। একটা জিনিস বুঝতে পারলাম, বুকের তৃষ্ণাটা হঠাৎ করেই কমে গেছে, শরীরের ক্লান্তিও অনেকটা দূর হয়ে গেছে। ঘুমিয়ে পড়লাম। কতক্ষণ ঘুমিয়েছিলাম কোনো খেয়াল নেই। যখন ঘুম ভাঙলো তখন সূর্য আর মধ্য গগনে নেই। দিন অনেকটা গড়িয়ে গেছে। মনটা কেমন যেন চনমনে লাগলো। খিদে ভাবটাও যেন কোথাও উদাও হয়ে গেছে। সত্যি মনে হলো পেট ভরা আছে, কিন্তু এমন কিভাবে হলো? ঘুমানোর আগে আমার যে খিদে পেয়েছিল, সেটা ঘুম থেকে উঠেই এক নিমিষে হওয়া কি করে সম্ভব? আর শরীরে ক্লান্তিও তো নেই। মনে পড়ল ঘুমের মধ্যে সেই মেয়েলি হাতের স্পর্শের কথা, যা আমার মাথায় ও বুকে অনুভব করেছিলাম। আরও অনুভূত হয়েছিল আমি যেন প্রকৃতির কোলে মাথা টেকিয়ে শুয়ে নেই, শুয়ে আছি কোনো মহিলার কোলে। বুঝতে অসুবিধা হলো না, ঘুমের মধ্যে আমি মায়ের দেখা পেয়েছি, মানে মধুসুন্দরী দেবীর। মা বলেছিল আমার কোনো অভাব থাকবে না, কিন্তু ধনী হতে পারবো না। অভাব সত্যি এখানে আমার হয়েছে, যে খিদেতে ওই খাবার অভাব, তৃষ্ণায় ওই জলের অভাব, আর ওই দুই অভাব মা আমার শরীর স্পর্শ করে মিটিয়ে দিয়েছেন। মনে মনে মাকে স্মরণ করে আবার এগোতে লাগলাম। তারপর পাক্কা একদিন চলে হাজির হলাম সেই জমিদার বাড়িতে। জমিদার বাড়ির সামনে সুন্দর গাছগাছালির সমারোহে এক ফালি বাগান। সেই বাগানের মধ্যে দিয়ে জমিদার বাড়িতে যাওয়ার রাস্তা। জমিদার বাড়িটি পুরো দেওয়াল দিয়ে ঘেরা। বাড়ির উঠোন থেকেই বাড়ির কর্তা রমাকান্ত বাবু তার এক চাকরের সঙ্গে এগিয়ে এলেন আমার দিকে। আমার পা জল দিয়ে ধুয়ে ভেতরে নিয়ে গেলেন। সাজানো সুন্দর অন্তর্মহল, সে এক রাজকীয় ঘর যেন মনে হলো। একটা নাচ ঘরের পাশ দিয়ে সিঁড়ি উঠেছে উপরে। সেই সিঁড়ি দিয়ে উপরের তলায় উঠে গেলাম। উপরে মোট 10টা ঘর। জমিদার বাবুর 2 ছেলে এবং 1 মেয়ে। সেই সব ঘরের মধ্যে তাদের ঘর আছে, আর বাড়ির অন্যান্য লোকের সেই সব ঘর। একদম শেষ ঘরে থাকেন জমিদার বাবু রমাকান্ত বাবু। প্রতিটি ঘরের মেঝেতে ফরাস পাতা। ঘরের মধ্যে ঝাড়বাতি ঝুলছে প্রতিটা ঘরেই। ঠিক সন্ধ্যার আগে এ বাড়ির চাকর অর্জুন আর তমাল দুজনে মিলে ওই ঝাড়বাতি জ্বালায়। এইসব ঘরের পাশ দিয়ে হেঁটে
সোজা গিয়ে ঢুকলাম একটা ঘরে। সামনে একটা পালঙ্ক, বসলাম তাতে। সে গতির পালঙ্কে একবার শুলেই শরীরের সমস্ত ক্লান্তি যেন দূর হয়ে যায়। বেশ সুন্দর আপ্যায়ন। কিছুক্ষণ পর পেস্তা বাদামের শরবত নিয়ে এলেন রমাকান্তবাবুর এক চাকর। তখন তৃষ্ণায় আমি পিপাসিত, তাই সেই শরবতটা ঢকঢক করে গলায় ঢেলে নিলাম। কি অপূর্ব মিষ্টি সে শরবত, যেন অমৃত। তৃষ্ণা মিটে গেল মুহূর্তে। তারপর রাজনারায়ণ নিজে এলেন এক ভদ্রমহিলাকে নিয়ে। ভদ্রমহিলার সেথিতে সিঁদুর, ঘোমটা টানা একটা লাল শাড়ি পরনে, মহিলার হাতে পাখা। রমাকান্তবাবু বললেন তাকে, তুমি যাও ঠাকুরমশাইয়ের পাশে গিয়ে বসে হাওয়া করো। মহিলা সেই নির্দেশ পেয়ে আমার পাশে এসে বসল। তারপর রমাকান্ত করজোড়ে এসে আমার সামনে একটা চেয়ার টেনে বসলেন। তিনি বললেন, ঠাকুরমশাই, আপনার অনেক কীর্তি কাহিনী শুনেছি আমি, তাই বড় আশায় আপনাকে আমার বাড়ি এনেছি। তবে সে বিষয়ে আমি পরে কথা বলবো। আপনার কোনো ত্রুটি হচ্ছে না তো? কোনো অসুবিধা হলে নিঃসংকোচে আমাকে জানাবেন। হ্যাঁ, আমি যথাসাধ্য চেষ্টা করব। এখন বেলা হয়েছে, আপনি এবারে স্নান করে নিন। তারপর সে জমিদার বাড়ির নিকটে একটা পুকুরে আমার স্নানের সরঞ্জাম একজন লোকের হাত দিয়ে আনিয়ে দিলেন। তার সাথে সে পুকুরে দিকে যেতে বললেন। তখন শরীরে একটুখানি জল লাগালে বেশ ভালোই লাগবে মনে করলাম, শরীর বেশ চাঙ্গাও হয়ে উঠবে। তাই ওই লোকটির সঙ্গে সেখানে গেলাম। গায়ের পোশাক ছেড়ে ওই লোকটার হাত দিয়ে সে পুকুরে নামলাম। লোকটাকে নির্দেশ দেওয়া হয়েছে, আমি যতক্ষণ পুকুরে স্নান করব ততক্ষণ পুকুর পাড়ে আমার সমস্ত পোশাক হাতেই দাঁড়িয়ে থাকবে। কিন্তু সে পুকুরে নামতে গিয়ে দেখলাম সারা পুকুরের উপর একটা কালো ধোঁয়া জুড়ে রয়েছে, যেন সেই ধোঁয়া পুরো জলটাকেই ঢেকে দিয়েছে। এ ধোঁয়া কিন্তু আমার খুব চেনা। সেই ধোঁয়া যেটা দেখেছিলাম সেই গ্রামের মোড়লের মেয়ের শরীরের পিছনে, যা তাকে ঘিরেছিল। এ ধোঁয়া তো কোনো ভালো চিহ্ন নয়, এ এক অশুভ ইঙ্গিত। জলে নামতেও এক আষ্টে গন্ধ নাকে এসে লাগলো। বুঝলাম সে জায়গায় অশুভ কোনো শক্তির উপস্থিতি রয়েছে, আর এই শক্তির সঙ্গে সেই গ্রামের মোড়লের মেয়ের সাথে একটা সম্পর্ক রয়েছে। আমি গ্রাম বাংলার ছেলে, নদী পুকুরে এসবেই ছোট থেকে স্নান করে আসছি, তাই নদী পুকুরে স্নান করতে বরাবরই বেশ ভালো লাগে। কিন্তু সে পুকুরের জলে স্নান করে সে আনন্দ কিন্তু মিটল না। তোমাদের কাছে সেই গাত্রবন্ধনের গল্প তো একদিন করেছিলাম। মধুসুন্দরী দেবী বলেছিলেন তুই সব সময় গাত্রবন্ধন করে থাকবি, আর এই নে এই একটা ধাগা, এটা হাতে বাঁধবি সব সময়, কখনো এর অন্যথা করবি না। সেই থেকে আমি নিজেকে গাত্রবন্ধনের মন্ত্রে বেঁধে ফেলি। এ জলে নেমে বুঝেছিলাম কোনো এক শক্তি যেন আমার সেই গাত্রবন্ধনের বন্ধনীকে ভেঙে আমার শরীরে ঢুকে আসতে চাইছে। স্পষ্ট তার স্পর্শ সে পুকুরের জলে নেমেই উপলব্ধি করলাম আমার চারপাশে। আপনি কেমন অনুভব করছিলেন ঠাকুরমশাই তখন? বিভূতি ঠিক তখনই অনেক আগ্রহী মনোভাব নিয়েই প্রশ্নটা করল। সেটা ঠিক বলে বোঝানো যাবে না। জলে নামতেই মনে হলো আমার সারা শরীরকে কে যেন চারিদিক থেকে চেপে রয়েছে, আর যেটা চেপে রয়েছে তার হাতের স্পর্শ সারা শরীরে পাচ্ছি। আর সব থেকে আশ্চর্যের বিষয়, সে হাত কিন্তু তোমার আমার মতো দুটো হাত নয়, অজস্র হাতের চাপ সারা শরীর জুড়ে। বুঝলাম এ শক্তি একাধিক শক্তি মিলিতভাবে তৈরি। ভাবতে লাগলাম একাধিক হাতের কোনো অশুভ শক্তি আছে কিনা। সেভাবে কিছু মনে পড়ল না, যদিও শুধু সহস্র ভুজা দেবী দুর্গার কথা মনে পড়তে লাগলো আমার। কিন্তু এ তো অশুভ শক্তি, আর এখানেই বা কেন সেটা রয়েছে? অনেক কৌতূহল আর প্রশ্ন তখন আমাকে ঘিরে ধরল। উত্তর কিন্তু সঠিক কিছুই পেলাম না। ফলে আমি বেশ চিন্তিত। আর দেরি না করে পুকুর থেকে উঠে এসে গা হাত পা মুছে নিজের পোশাক পরে আবার জমিদার বাড়ির দিকে রওনা হলাম।
সেই লোকটির সঙ্গে। জমিদারবাবু আমাকে দেখেই প্রশ্ন করলেন, ঠাকুর মশাই, কেমন স্নান করলেন? আসল কথা তাকে জানালাম না, বললাম যে ভালো, তবে এটা চাপলাম ভয় যাতে জমিদার বাড়িতে না ছড়ায় সেদিকটা চিন্তা করেই। তারপর দুপুরে খেতে বসলাম। সে এক এলাহি আয়োজন, একেবারে জমিদারি রাজকীয় খাবার। কাঁসার থালায় চুড়ো করে ভাত, লম্বা লম্বা বেগুন ভাজা, মাছের মুড়ো, ভেটকির পাতুড়ি, ইলিশ মাছের কালিয়া, চিংড়ি মাছের বাটি চচ্চড়ি, দুধ, দই, লাউ ঘণ্ট। তখন আমি খেতে খুব ভালোবাসতাম এবং খেতেও পারতাম। সে খাবার সে বয়সে আমার কাছে কিছুই নয়। কবজি ডুবিয়ে খেলাম। খাওয়ার পর আবার সুগন্ধি মোহরি আর পাশিংশ আমার কাছে দিয়ে গেল বাড়ির ভৃত্য সদাশিব। খেলাম প্রাণ ভরে। দুপুরে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে নিলাম। বিকেলের দিকে জমিদার মশাই এলেন আমার ঘরে। আমার পাশে বসে বললেন, ঠাকুরমশাই, আসলে এই জমিদার বাড়ি বহু পুরনো। এই বাড়ি আমার ঊর্ধ্বতন পুরুষ রতিকান্ত বাবুর নির্মিত। আমি কালী মায়ের ভীষণ ভক্ত। বংশ পরম্পরায় এই দেবীর পুজো হয়ে চলেছে আমার বংশে। শোনা যায় ঠাকুরদার আমলে মা কালী নাকি ঠাকুরদাকে দেখা দিয়েছিলেন। তিনি নাকি ঠাকুরদাকে আদেশ করেছিলেন তার পুজো করার জন্য। ঠাকুরদা পুজো চালু করেছিলেন। সেই সময় নসু ডাকাত নামে এক ভয়ঙ্কর দুর্ধর্ষ ডাকাত এ তল্লাটে রাজত্ব চালাত। মানুষের ধন সম্পত্তি কেড়ে নিত, এমনকি যে এইসব দিতে নারাজ হতো তাকেও খুন করত। একবার সে ডাকাত এই জমিদার বাড়ির উপর আক্রমণ করে। ঠাকুরদা কালী উপাসক ছিলেন বলে ওই ঠাকুর ঘরেই নিজেকে বন্দি রাখতেন। কিন্তু ওই ডাকাত দল সেই ঘরে ঢুকে ঠাকুরদার উপর চড়াও হয়। ডাকাত দলের প্রধান ওই নসু ডাকাত ঠাকুরদার উপর খাঁড়া চালাতে গেলে তারা থেমে যায়। মুহূর্তে তারা তাদের রাগ দমিয়ে ঠাকুরদার পায়ে লুটিয়ে পড়ে প্রণাম করার ভঙ্গিতে। মুহূর্তের মধ্যে সমস্ত ডাকাতের চেহারা একদম বদলে যায়। তারপর অস্ত্রশস্ত্র ফেলে তারা দৌড় দেয়। ঠাকুরদা কিছু বুঝতে পারেন না। হঠাৎ করে এমন দুঃসাহসিকভাবে আবির্ভূত ডাকাতের এমন প্রতাপ, যারা তাকে খড়গ তুলে আঘাত করার জন্য উদ্যত হয়েছিল, তারা হঠাৎ করেই অস্ত্রশস্ত্র সবকিছু ফেলে একেবারে ভয়ার্ত চোখে তার বাড়ি থেকে দ্রুত ছুটে পালালো কেন? এবং এই ঘটনার পর থেকেই ঠাকুরদার এই জমিদারি অংশেও ওই ডাকাত দলের আর কোনো দেখা মেলে না। এরপর থেকেই পুরোপুরি ওই ডাকাত দল নিশ্চিহ্ন হয়ে যায় এই কালিকানাথপুরের মাটি থেকে। তবে এর কিছুদিন পর ঠাকুরদা স্বপ্ন দেখেন মা কালী আবির্ভূত হয়েছেন। তিনি বলছেন, আমি তোর বাড়ি থেকে পুরো ডাকাতকে ভাগিয়ে দিয়েছি, তাই তুই আমাকে সন্তুষ্ট কর। আমার একটা মন্দির করে দে তোর বাড়ির পাশে। তোর জমি জমা সমস্ত কিছু আমি পাহারা দেব। কোনো অশুভ কিছু তোর এই জমিদারির উপর স্পর্শ করতে দেব না। সেই থেকে ওই মন্দিরে মায়ের পুজো করে চলেছি। কিন্তু মন্দিরটা অনেক পুরনো হয়ে গেছে। মন্দিরের গায়ের অনেক জায়গায় ভেঙে ভেঙে পড়েছে। অশ্বত বটের চারা জন্মিয়েছে। আমার মেয়ে ভাগ্যবতী এই মন্দিরে রোজ পুজো করে। সেদিন ওই মন্দিরে ঢুকতে গিয়েই এক প্রকাণ্ড বিষধর সাপের মুখোমুখি হয়। সাপটাকে আরেকটু হলেই ও পাড়িয়ে ফেলছিল। ওই সাপটা সাধারণ সাপের থেকে বেশ বড় ছিল। এই ঘটনায় একটা ভয় মেয়ের চোখে মুখে ঘিরে ধরে। এই ঘটনার পর থেকে মেয়ে আর পুজো করতে সেই মন্দিরে যেতে চায় না। আমরাও আর এই কদিনে ওদিক পানে যাইনি ঠাকুর মশাই। আজ মায়ের পুজো 1 সপ্তাহ ধরে বন্ধ হয়ে আছে। আমি ভেবেছি ওই মন্দিরে আর পুজো করব না। এমত অবস্থায় মায়ের পুজো আমার বাড়ির খালি জমিতে একটা ভালো পাকা মন্দির আর তার লাগোয়া একটা নতুন বাড়ি করব, এমন চিন্তা করেছি। সেই মতো 1 সপ্তাহ ধরে লোক লাগিয়ে বাড়ির পিছনটা ঝোপ ঝাড় কেটে পরিষ্কার করে রেখেছি। মন্দির ও বাড়ির নির্মাণ একটা পুণ্য এবং শুভ কাজ, এ তো জানেন ঠাকুর মশাই। তাই মন্দির বাড়ি নির্মাণের আগে
ওই পিছনের জমিটির একটা ভূমি পূজা করে নিতে চাই আপনাকে দিয়ে। এই পবিত্র কাজটা করেই ওখানে মন্দির আর বাড়ি তুলতে চাই। এই জন্য আপনাকে ডেকেছি। বাহ, উত্তম প্রস্তাব। তবে আমি সেই জমিটি আগে একটু ঘুরে দেখতে চাই। অবশ্যই ঠাকুর মশাই, কবে যেতে চান বলুন? আগামীকাল সকালে যাব, কোনো আপত্তি নেই তো? আর জমি ঘুরে এসে পুজোর কিছু সরঞ্জাম ও সামগ্রীর আয়োজন করতে বলবো, সেগুলো ঠিকঠাক জোগাড় করে রাখবেন, কেমন? অবশ্যই ঠাকুর মশাই, আপনি যা বলবেন তাই হবে, কোনো ত্রুটি থাকবে না। জমিদার মশাই রাজি হলেন। ভূমি পুজো খুব পবিত্র একটা পুজো। জমির মধ্যে অশুচি অপবিত্র কিছু থাকলে তা শুদ্ধ হয়ে যায়, জায়গাটা শুভ হয়ে ওঠে। আমি অবশ্য জমিটি দেখার জন্য দেখতে চাইলাম অন্য একটা কারণে। জমিটি ঠিক কোন দিকে? আসলে জমির দিক নির্ণয় করে ভূমি পুজোর একটা সঠিক দিনক্ষণ থাকে, সেটাই নির্ধারণের জন্য। কোন দিনটা জমির দিক অনুযায়ী একদমই সঠিক হবে সেটা প্রথমে বার করতে হবে, তারপর পুজোর উপযুক্ত সময় সঠিকভাবে নির্ধারিত করতে হবে। তোমরা তো জানোই সমস্ত পুজোর একটা লগ্ন এবং সময় থাকে, তাই সময় খুঁজে বের করে পুজোটা ঠিক কখন থেকে কতক্ষণের মধ্যে সম্পন্ন করতে হবে এটা জানতে হবে। পুজো সঠিক সময়ের মধ্যে শুরু করে আবার সেটা যদি সঠিক সময় শেষ না করা হয় তবে কিন্তু পুজোর ত্রুটি থেকে যায়, আর এই জন্যই পুজো অপবিত্র হয়। যে দেবতাকে উদ্দেশ্য করে এই পুজো হচ্ছে তিনিও রুষ্ট হন এর থেকে। এর ফলে অনেক অঘটন, অভিশাপ, অশুভ ঘটনার ছায়া নেমে আসতে পারে। তাই জমিটি দেখা আমার পুজোর আগে বিশেষ দরকার। সেদিন সন্ধ্যায় ভাগ্যবতীকে দেখলাম। এ নাকি জমিদারের মেয়ে, খুব সুন্দর, সুনয়না, রূপবতী সেই মেয়ে, অপূর্ব সুন্দর। জমিদারের 2 ছেলে 1 মেয়ে। মেয়ের বিবাহ খুব সামনেই ঠিক হয়েছে। জমিদারের ছেলের বিষয়ে একটু জানতে চাইলাম। জমিদার রমাকান্ত বাবু বললেন, ছেলে বিলেতে আছে, এই পরশু পড়াশোনা শেষ করে ফিরে আসছে। ভালোই হলো আপনি এ সময়ই আমার বাড়িতে রয়েছেন, ওর সঙ্গে দেখা করবেন। ছেলের নাম কি? ছেলের নাম জয়ন্ত। বাহ, বেশ ভালো নাম তো। তা ও কি পড়তে বিলাতে গেছে? আমাদের বংশে সবাই উকিল, আমার বাবাও তাই ছিলেন, আমিও তাই। আর সেটা বজায় রেখেই ছেলেকেও ওকালতি পড়তে পাঠিয়েছি। ওর কিন্তু পড়াশোনায় ভীষণ মন, ভীষণ মেধাবী। বেশ কিছুদিন আগেই খবর পেয়েছি ও সসম্মানে উত্তীর্ণ হয়ে ওকালতিতে সুখ্যাতি রেখেছে, আমার জমিদার বংশের মুখ উজ্জ্বল করেছে। সেই সাথে আমার গায়ে আমার গৌরব ও সুনামকে অনেক অংশে বাড়িয়ে দিয়েছে। আপনি তো ওকে ওকালতি পড়িয়েছিলেন আপনার বংশের পড়াশোনার ঐতিহ্যকে বজায় রাখতে। এই ওকালতি পড়ার কি ওর কোনো ইচ্ছা ছিল? সেটা কি কখনো জেনেছেন? আমার ছেলে আমার খুব বাধ্য ঠাকুর মশাই, ও কখনো ওকালতি পড়ার কথাকে উপেক্ষা করেনি। তবে একবার ও বলেছিল ডাক্তার হবার একটা বাসনা ওর মধ্যে ছিল। আসলে আমাদের গায়ে কারোর কোনো অসুখ করলে দূরে শহরে যেতে হয়। ডাক্তারিটা যদি আমাদের এই গায়ে মেলে তবে এত দূর যেতে হয় না। এটা ভেবেই ও গায়ের ডাক্তার হয়ে গায়ের মানুষের পাশে দাঁড়ানোর একটা ইচ্ছা একবার প্রকাশ করেছিল। তবে সেটা ওই একবারই। এরপরে ও আর কোনোদিন এই নিয়ে কোনো কথা বলেনি। এমনকি ওকালতি পড়বার কথা ওকে যখন বলি তখনও ও ওই কথা বলে এর অমত করেনি। ভেবেছিলাম ছেলে বোধহয় আর ডাক্তারি নিয়ে ভাবেনি। ওর মন পরিবর্তন হয়ে গেছে এতদিনে। তারপর ও বিলেতে চলে যায় পড়াশোনা করতে, আর আমিও এই নিয়ে আর ভাবিনি, ব্যস্ত হয়ে যাই নিজের কাজে, মানে জমিদারির কাজে। কিন্তু ঠাকুর মশাই এই প্রশ্ন এবং এসব কথা কেন জানতে চাইছেন? আমার ছেলেকে বংশের ঐতিহ্য রক্ষার্থে ওকালতি পড়িয়ে কি কোনো ভুল হয়েছে? আগে ভুল কি ঠিক সেটা নয়, তবে একটা খারাপ কিছুর আভাস কেমন যেন পাচ্ছিলাম। মনে হচ্ছে কোথাও যেন কিছু গন্ডগোল আছে, একটা খুঁতখুঁতানি জুড়ে রয়েছে। তাই সেটা ঠিক কি সেটা বোঝার এবং জানার জন্য এইসব প্রশ্ন করছিলাম।
ভবিষ্যতে কোনো অশুভ কিছু ঘটলে বা ঘটার সম্ভাবনা থাকলে আমি কিন্তু আগে থেকে তা বুঝতে পারি, এ তো তোমরা জানোই। তারপর সেখানে সেই রাতেও ভুরিভোজ করে শুতে গেলাম। রমাকান্ত বাবুকে বলে দিয়েছিলাম পরের দিন প্রত্যুষে দেখতে যাব জমি, মানে সেই ভূমি যেখানে তারা পুজো করবেন বলে ভেবেছেন। সে রাতে শুয়ে ঘুমিয়ে পড়লাম। গুরুপাক খাওয়ার ফলে ঘুমটা বেশ গাঢ় হয়েছিল। হঠাৎ মাঝে রাতে ঘুম ভেঙে গেল। বুঝলাম সে বাড়ির চারিদিকে ঘিরে একে যেন চাপা নিঃশ্বাস ফেলে ফেলে ঘুরে বেড়াচ্ছে। এ কোনো মানুষের নিঃশ্বাস নয়, সে নিঃশ্বাসের প্রবলতা আছে, মানে অনেক দূর পর্যন্ত বিস্তৃত। নিঃশ্বাসে বুঝতে পারছি একটা দমিয়ে রাখা অনেক দিনের প্রচণ্ড রাগ। আর যে ঘুরছে বাড়ির চারিদিকে তার পদক্ষেপের আওয়াজ ভীষণ ভারী, মানে সেটা মানুষ নয়। তবে কি, কে ঘুরে বেড়াচ্ছে? হঠাৎ নাকে এসে লাগলো তীব্র মরা পচা একটা আষ্টে গন্ধ। এ গন্ধই জানান দিল কোনো অশুভ শক্তি সংকেত। বুঝলাম এই অশুভ শক্তি আমার উপস্থিতি বুঝতে পেরেছে, মানে আমি যে এই বাড়িতে রয়েছি সেটা সে জানতে পেরেছে। তাই সে প্রবেশ করতে পারছে না সেই বাড়িতে। আমি যদি না থাকতাম তবে এটা আজ এই বাড়িতে ঢুকে আসতো। যাই হোক, সে রাতটা জেগেই কাটিয়ে দিলাম। পরের দিন ভোরে উঠে গেলাম। ভোর ভোর ওঠা আমার ছেলেবেলা থেকেই অভ্যাস, তাই এটা আমি সর্বদাই মেনে চলি। আর তোমরা তো জানোই প্রাতঃকালে ওঠা শরীরের পক্ষে কতটা উপকারী। সকাল 8টা বাজলে রমাকান্ত বাবু এলেন, সঙ্গে একজন চাকর গোছের লোক, তার হাতে আবার একটা কোদাল। রমাকান্ত বাবু বললেন, এ হচ্ছে সদাশিব। ওই জমিটার নোংরা গাছগাছালি ঝোপঝাড়ের জঙ্গল কোড়ুল দিয়ে কেটে ওই পরিষ্কার করেছে। অনেকদিন নোংরা হয়ে পড়েছিল, একেবারে পরিত্যক্ত হয়ে। 2 দিন ধরে ওকে নিয়োগ করে সেসব পরিষ্কার করে রেখেছি। এবার চলুন ঠাকুর মশাই, আপনি জমিটা দেখে একটা পুজো করে দেবেন। আপনার কথা মতো জমিতে সমস্ত আয়োজন করে রেখেছি পুজোর। তার কথা শুনে উঠে পড়লাম। বেরিয়ে গেলাম সে জমি দেখতে। বাড়ির ডান দিক ঘেঁষে একটা সরু রাস্তা, সেটা দিয়েই জমির দিকে এগোতে লাগলাম। সবার সামনে রমাকান্ত বাবু, আর তারপর সদাশিব এবং শেষে আমি। যেতে যেতে আমি চারপাশের সেই কালো ধোঁয়ার আচ্ছন্নতা দেখতে পেলাম। যত এগোতে লাগলাম সেই ধোঁয়ার জমাট বাঁধতে লাগলো চারিপাশে। আমি কিন্তু এসব বুঝতেও দেখতে পাচ্ছি। মনে মনে সন্দেহ আরও বাসা বেঁধে আছে। এটা বুঝতে পারছি যে একটা শক্তিশালী অশুভ কিছু যেন এ বাড়িকে চারিপাশ থেকে ঘিরে ধরে আছে। কিন্তু সেটা কি? আর কোনো কিছু অশুভ যখন ঘিরে ধরে থাকে বা কোনো স্থানে তার বসতি স্থাপন করে, তখন বুঝতে হবে সে সেই স্থানের কোনো ক্ষতি সাধন করার উদ্দেশ্যেই বাসা বাঁধছে। মনে অনেক প্রশ্ন। কি ক্ষতি এই অশুভ কালো ধোঁয়ার ছায়া করতে চাইছে? কবে সে ক্ষতি সাধন করবে? নিজের চোখের সামনে যদি ক্ষতি সে করে ফেলে বা তার কাজে সে সফল হয়ে ওঠে, তবে চোখের সামনে একটা বিপদ দেখেও চুপ থাকবো? কিছুতেই না। তার আগে আমাকে বুঝতে হবে এই অশুভ শক্তি কে এবং সে কি চাইছে। কিসেই হবে এর প্রতিকার? ভাবলাম পুজোর মধ্যেই এই বিষয়টি জেনে নেব। সেই জমিটি ভালো করে ঘুরে ঘুরে দেখতে লাগলাম। জমিটা উত্তর পশ্চিম কোণে। সাধারণত এমন কোণে বাড়ি এবং মন্দির করলে সেটা শুভ হয় না, তবে জমির পুজো ভালো করে নিষ্ঠা নিয়ে সম্পন্ন করলে সেক্ষেত্রে জমির অশুভ ভাবকে মোচন করা যায়। অর্থাৎ অশুভকে মোচন করে জমিতে মঙ্গলকারী শুভ শক্তির প্রতিষ্ঠা করা যায়। ঘুরে ঘুরে দেখতে দেখতে হঠাৎই চমকে উঠলাম একটা চিৎকারে। শব্দটি এসেছে পিছন থেকে। চিৎকার করেছে রমাকান্ত বাবু। আর এক পাও এগোবেন না ঠাকুর মশাই, সামনে নিচের দিকে তাকান। তাকালাম, দেখলাম একটা কালো কেউটে একেবারে পায়ের 2 আঙুলের সামনে। আর একটু হলেই ওর উপর পা পড়ত। সাপটা কিন্তু আমার আগমনে উঠে ফনা তুলে আমাকে দেখছে, হয়তো ছোবল মারা চূড়ান্ত প্রস্তুতি। রমাকান্ত বাবু আমার দিকে একটা
লোককে পাঠালো। দূর থেকে লোকটা ছুটে এলো। সেই ছুটে আসা লোকটা সাপটাকে বেশ কায়দা করে ধরে দূরে ছুঁড়ে ফেলে দিল। যেদিকে ছুঁড়ল সেদিকে ঘন জঙ্গল। সাপটা সেখানে পড়ে জঙ্গলে মিশে গেল। বাস্তু জমিতে কালো কেউটে থাকা ভীষণ অলক্ষণী, অশুভ। যাই হোক, ওটাকে অন্তত এখান থেকে অপসারণ করা গেছে। জমির যেখানে পুজোর আয়োজন করা হয়েছে সেখানে গিয়ে বসে পড়লাম। পুজো শুরু করে দিলাম। বেশ রীতি মেনেই পুজো চলছে, কিন্তু হঠাৎ দেখতে পেলাম জমির সেই জঙ্গলের দিকে যেদিকে সাপটাকে ছুঁড়ে ফেলা হয়েছিল, সেদিক থেকে সেই আমার চেনা এবং দেখা পূর্ব পরিচিত ঘন কালোর একটা ধোঁয়া বা কুণ্ডলী বলয় ভেসে ভেসে যে মাঠে পুজো করছি তার মাথায় চাঁদোয়া হয়ে ঘিরে ধরল। এবার স্পষ্ট ওটার মাঝে সেই ভয়ঙ্কর মুখটা প্রতিফলিত হলো। সেই ভয়ঙ্কর মুখ আমি দেখেছি এখানে আসার সময়, সেই দুরাত কাটানো সেই গ্রাম্য কুটিরের মোড়লের ঘরে তার মেয়ের মধ্যে। আমার কৌতূহল কিন্তু তখন প্রবল। ওটা কিন্তু ওই ধোঁয়ার কুণ্ডলী থেকে এক দৃষ্টিতে আমার দিকে তখনও তাকিয়ে আছে। সে চোখের চাহনি সাধারণ মানুষ সহ্য করতে পারবে না, বুকের রক্ত তার হিম হয়ে যাবে। তোমাদের আগেই বলেছিলাম না আমি পুজো করার সময় শুভ অশুভ দু ধরনের পুজো করতে পারি। শুভ পুজোয় অশুভ শক্তিকে আহ্বান করে তাকে নামিয়ে এনে তার সংহারের ক্রিয়াকলাপ অর্থাৎ অশুভ শক্তির নাশ ও মোচনের মন্ত্র পড়তে পারি। এইসব রীতিনীতি ওই মধুসুন্দরী দেবীর কৃপায় শিখে নিয়েছিলাম। দেবীমা আমাকে দেখা দিয়েই বলেছিলেন, তুই সাধন পথে বেশি দূর এগোতে পারবি না। সিদ্ধি লাভের যোগ তোর ললাটে নেই, কিন্তু তুই এই পথে এগোতে গিয়ে অনেক বাধা বিপত্তির মুখোমুখি হবি। আমি তাই তোকে সেই সব বাধা বিপত্তির থেকে মুক্তি লাভের এক মন্ত্র শিখিয়ে দিলাম। এই মন্ত্র তোকে তোর সমগ্র শরীরে একটা রক্ষা কবচ বসিয়ে দেবে। ঢালের মতো সেটা তোকে রক্ষা করবে, আর এই মন্ত্রেই অশুভ শক্তির বিনাশ করবে। কিন্তু কখনো কখনো হয়তো রক্ষা কবচ তোকে বাঁচালেও তুই অশুভ শক্তিকে বিনাশ করতে পারবি না। অশুভ শক্তি তোর শক্তির থেকেও বিরাট হয়ে দেখা দিতে পারে। তবে এই মন্ত্র জপে ভবিষ্যতে শুভর কিছু ইঙ্গিত তুই পাবি। এই কথা বলেই দেবী অদৃশ্য হয়েছিলেন। দেবীর এই শেষ কথাগুলোর অর্থ মানে আমি যখন মন্ত্র পড়ে অশুভ শক্তিকে বিনাশ করতে পারবো না, তখন কিভাবে ওই একই মন্ত্র জপে অশুভ শক্তির ইঙ্গিত আসবে? কৌতূহল নিয়ে এই উত্তর জানার আগ্রহে দেবীও অদৃশ্য হয়েছিলেন। এ বাবা, তার মানে দেবী তো আপনাকে একটা ধাঁধায় রেখে গেলেন। এরপরে দেবীর দেখা কি আপনি আর পাননি? কোনো কোনো দেবীর আগমন পেলে জেনে নিতাম এই প্রশ্নের উত্তর। বলেই সেই চেনা হাসিতে ফেটে পড়ল তারানাথ। কিশোরী, তোমরা সত্যিই নাবালক। সমস্ত কিছু সাধারণভাবে ভাবো, কিন্তু সব কিছু যে সবসময় সাধারণ হয় না। সাধারণ আছে বলেই অসাধারণের গুরুত্ব রয়েছে। বাবা, এবার খেতে চলো। আর কাকুরা, তোমরাও এসো। চারি ভিতর থেকে এসে ডাকলো, চলো চলো, কিশোরী আর বিভূতি চারিমা রান্না করে ফেলেছে। বাকি গল্পের রহস্যই থাক, এসে তারপর শুনবে। জমিয়ে গল্প হবে। হ্যাঁ, আজ তোমরা কিন্তু আমার বাড়ির অতিথি। সোজা তারানাথের বাড়ির ভিতরে গিয়ে ঢুকলাম। সোজা একটা প্যাসেজের মধ্যে দিয়ে ঢুকে সামনেই তারানাথের ঘর। তার ডান দিকে রান্নাঘর মানে হেঁসেল। সেখানে পাশাপাশি তিনটি আসন পেতে রেখেছে। গিয়ে বাবু হয়ে বসলাম সেখানে। তারানাথ পাশে বসলে। এই সময় বিভূতি আর কিশোরী একসাথে বলে উঠল, আচ্ছা ঠাকুর মশাই, আমরা তো বেজাত, মানে আপনার মতো বামুন, আপনার মতো বামুন নই। আপনি আমাদের আর সঙ্গে আপনি আমাদের সাথেই খেতে বসেছেন। আপনার জাত যাবে না? এতে আপনার জাত যাবে না? ভালো বলেছ। শোনো, আমি অন্তত এসব মানি না। মানুষকে মানুষের চোখেই দেখি। ধনী গরিব, জাত বেজাত এইসব তো আর পরিচয় নয়।
তোমার শরীর থেকেও যে রক্ত বেরোবে আমার শরীর থেকেও একই লাল রক্তই বেরোবে। সুতরাং আর প্রভেদ কোথায় থাকলো? বামুন কায়স্থ এইসব শুধু মাত্র মানুষের বাহ্যিক একটা খোলসের রূপ। তাই আমি অন্তত এইসব মানি না, আর আমাকেও তোমরা অন্যান্য বামুনের সাথে গুলিয়ে ফেলো না, তবেই হবে বিরাট মুশকিল। যাই হোক, এবার কথা না বলে খাও। দেখি, খাওয়ার সময় কথা বললে খাওয়ার স্বাদটাই ভালোভাবে উপভোগ করতে পারবে না। খাও খাও। কিছুক্ষণ পর কাঁসার থালায় চারি খিচুড়ি আর নারকোল কোড়া দিয়ে বানানো লম্বা লম্বা বেগুন ভাজা দিয়ে গেল। আহ, কি স্বাদ, যেন অমৃত, প্রাণ জুড়িয়ে গেল। কাকু, তোমাদের কিন্তু সবটাই খেতে হবে। অবশ্যই, তুমি যা রান্না করেছো তাতেও একেবারে অমৃত গো। তবে তোমার ভাবনা ভীষণ সুন্দর। তুমি বেশ আজকের মেঘলা পরিবেশ দেখেই মানানসই খিচুড়ি আর বেগুন ভাজা পদ রেঁধে ফেলেছ। এটা কিন্তু সত্যিই প্রশংসনীয়। আরে সত্যি, তোমার হাতের রান্না খাবার অনেক দিনের স্বাদ ছিল, আজকে সেটা পূরণ হলো। এইসব কথা শুনে চারি বেশ হাসতে লাগলো। বোঝা গেল সে মনে মনে খুব খুশি। তারানাথ বলল, মেয়ে আমার সত্যিই অনেক কিছু খেয়াল রাখে। আমি দিনে কত কিছু ভুলে যাই, কিন্তু ও আমার সমস্ত কিছুর দিকে খুব ভালো খেয়াল রাখে। সেদিন স্নানে যাওয়ার আগে রুদ্রাক্ষটা খাটের উপর রেখে চলে গিয়েছিলাম, কিন্তু ও সেটাকে গুছিয়ে রেখে দিয়েছিল স্নান সেরে এসে পড়ার জামা কাপড়ের পাশে। ফলে জামা কাপড় পরতে গিয়েই রুদ্রাক্ষটা সেইখানে পেয়ে গেলাম। চারি কোথায় কোন জিনিসটা মানায় এবং কোনটা করলে সুবিধা হয় এই বিষয়টি খুব ভালো মতো বুঝতে পারে। তাই ও যখন থাকে না, তখন আমি মণিহারা ফণির মতো হয়ে এ বাড়ির আগলে বসে থাকি। তখন সেই একাকিত্বে কত কিছু যে আমি ভুলে যাই, তা তোমাদের বলে বোঝাতে পারবো না। আচ্ছা, এবার তাড়াতাড়ি খাওয়া দাওয়া সারো। দ্রুত ডান হাতের কাজটি সেরে আমরা দুজন খাওয়া দাওয়ার পর্বত শুকিয়ে এসে বসলাম তারানাথের ঘরে। তারানাথের ঘরে খাট একটা। চারি এসে আমাদের সে ঘরের নিচে বিছানা করে দিল। এইখানে বলে রাখা ভালো যে কিশোরীর বাড়ি থেকে একজন লোক ওরা আজ বাড়ি ফিরছে না দেখে খোঁজ নিয়ে গেছে। যাবার আগে সে বলে গেছে এই খবরটা বিভূতির বাড়ির লোকজনকেও জানিয়ে দেওয়া হবে। কিশোরী আর বিভূতির বাড়ির মধ্যে খুব একটা দূরত্ব নেই, কাছাকাছি বাড়ি ওদের। তাই ঘরের মানুষের চিন্তার বিষয়ে ওরাও বেশ চিন্তিত এখন। তারপর তারানাথ বলল, ও হ্যাঁ, তোমাদের জন্য কতটুকু বলেছিলাম? ওই যে ঠাকুরমশাই, আপনি পুজো করতে করতে বুঝতে পারলেন ভূমিতে অশুভ কিছু ছায়া রয়েছে। হ্যাঁ, মনে পড়েছে। তবে শোনো, কিন্তু শেষ অশুভ শক্তি আমার মন্ত্র দ্বারা শুভ হচ্ছে না। এ খুব শক্তিশালী শক্তি, সে জমির চারিদিকে ছেয়ে আছে। এখানে বাড়ি করলে, তার মধ্যে বাস করলেও কোনো সুখ পাওয়া যাবে না। সেই অশুভ শক্তিশালী শক্তিটা সকলের ক্ষতি করে দিতে পারে। তবে এ কথা যদি জমিদার বাড়ির কাউকে জানায়, তবে তারাও ভয় পেয়ে যাবে। কেন শুধু শুধু তাদের ভয় সৃষ্টি করব মনে? বরং আমি যে শক্তির উপস্থিতি পাচ্ছি, তার সাথে যোগাযোগ সাধন করে সে কি চায়, কেন সে এই বাড়ির চারদিকে ছেয়ে রয়েছে, এসব আমি জানতে পারবো। আর অশুভ শক্তিকে আমন্ত্রণ করে তার সাথে যোগাযোগ করার ক্ষমতা আমি সাধন বলেই অর্জন করেছিলাম। তবে তখন ওর মধুসুন্দরী দেবীর দেখা আমি পাইনি। সাধনার প্রথম দিকে এটা রপ্ত করেছিলাম। যাই হোক, ভূমি পুজো করে জমিদার বাড়ির উপস্থিত সেখানে সকল মানুষকে উদ্দেশ্য করে বললাম, এখানে পুজো করলাম আজ প্রাথমিক, কিন্তু পুজো পুরো সম্পন্ন হয়নি। আবার পুজো করতে হবে এখানে এসে। আসলে এই জমি যে দিশায় রয়েছে, এখানে বাড়ি করলে মুশকিল হবে, দোষ আছে। তাই এই দোষ কাটাতে হবে। আর এর জন্য লাগবে কতগুলো প্রয়োজনীয় জিনিস, সেগুলো আজ এই পুজোর উপকরণে উপস্থিত নেই। এইগুলোর অভাবে পুজো আর সম্পূর্ণ করতে পারলাম না। রমাকান্তবাবু, আমি আপনাকে একটা ফর্দ দেব, যার মধ্যে এই উপকরণগুলো লেখা থাকবে। গাওয়া ঘি আর লঙ্কার পোড়া আর গঙ্গা জল, যার প্রধান 3টে উপকরণ। আমি রাতে ফর্দটা দেব, সব কিছু বলে দেব, আপনি সময় মতো সেগুলো একটু আনিয়ে নেবেন। এই জিনিসগুলো কিন্তু কাল দুপুর 12টার আগে আমার জোগাড় চাই।
আচ্ছা ঠাকুরমশাই, তাই হবে। সমস্ত কিছু দেখে শুনে আমি গুছিয়ে জোগাড় করে রেখে দেব। হাতের পাঁচালিতে দেখলাম আগামীকাল একেবারে মধ্যাহ্ন 12:20 থেকে 2:40 পর্যন্ত এক শুভ ঋণ রয়েছে। এর মধ্যে ভূমির দোষটা কাটানোর পুজো সম্পন্ন হলে সমস্ত জমির দোষ কেটে যাবে। তবে তবে কি ঠাকুরমশাই? আসলে তবেটা বলেছিলাম এর একটা কারণে। ওই অশুভ অস্তিত্বের উপলব্ধি করে যা বুঝেছিলাম সেটার শক্তি অনেক বেশি। তাকে হয়তো আমার শুভ শক্তি দিয়ে বেঁধে রাখতে পারবো না, কিন্তু সে বাঁধনের জন্য সেটা প্রত্যক্ষভাবে কারোর ক্ষতি না সাধন করতে পারলেও, অর্থাৎ সরাসরি সেটা কাউকে আঘাত করবে না বা কারোর ক্ষতি করবে না, কিন্তু পরোক্ষভাবে ক্ষতি করে দেবে। পরোক্ষভাবে ক্ষতি মানে কি বোঝা? পরোক্ষভাবে ক্ষতি মানে ধরো, যদি তোমার প্রিয় কোনো মানুষকে আমি তোমার থেকে দূরে করে দিই, ধরো তোমার মাকেই তোমার কাছ থেকে সরিয়ে দিলাম, তবে সে দুঃখ কি তুমি সইতে পারবে? এটা তো তোমার জীবনের একটা বড় কষ্ট হয়ে উঠবে, তাই নয় কি? হ্যাঁ ঠাকুরমশাই, এবার বুঝতে পেরেছি। গল্পের স্রোতে কখন যে ঘড়ি রাতের 9টার কাঁটা ছুঁয়েছে খেয়াল করিনি। এটা অবশ্য তারানাথের গল্প বলার স্টাইল। তিনি একবার গল্প বলতে শুরু করলে তার গল্পের মধ্যে যেন আমরা হারিয়ে যাই দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে। তিনি বলতে লাগলেন, সেদিন দুপুরবেলায় বসে এই পুজোর লিস্ট বানিয়ে সেটা জমিদার বাবুর চাকর রতনের হাতে দিয়ে বললাম। তারপর দুপুরে জমিয়ে একটা ঘুম লাগালাম। আসলে জমিদার বাবুর বাড়ির আতিথেয়তায় মুগ্ধ হয়ে গিয়েছিলাম। জমিদার বাবু প্রতি মুহূর্তে খবর নিতেন আমার সুবিধা অসুবিধার। আর খাওয়া বাবা যেভাবে চর্বচস্য লজ্জপেয় হচ্ছিল, ঘুমটা দুবেলা বেশ ভালোই হচ্ছিল। বিকেলের দিকে জমিদারবাবু চায়ে নিমন্ত্রণ করলেন নিজের ঘরে। গেলাম সেখানে। তিনি বললেন, আজ দুপুরে আমার ছেলে এসেছে, আপনি দেখা করবেন বলেছিলেন না? তারপর তিনি ছেলেকে চাকর দিয়ে ডেকে পাঠালেন। কিছুক্ষণ পর একটা ফুটফুটে বছর 25-এর ছেলে ঘরে ঢুকল। কি সুন্দর দেখতে ছেলেটিকে, রূপ যেন ফেটে পড়ছে, মুখে হাসি। আমাকে দেখেই মাথা নিচু করে প্রণাম করল সে। বেশ সহবত জানে এই ছেলেটা, কিন্তু তার মাথার হাত ঠেকাতেই চমকে উঠলাম। দেখলাম তার পিঠে সেই পূর্বের দেখা কালো জামাটি ধোঁয়া একটা ঘিরে ধরে আছে বলয়। সেই বলয়ের মধ্যেই সে বিভৎস মুখটা ভেসে উঠল। চোখে তার ভয়ঙ্কর হিংস্রতা, আবার তার মুখের দুপাশে রয়েছে সদন্ত। আবার সেই মুচকি ভয়ঙ্কর হাসি দিয়ে মিলিয়ে গেল সেটা। ও চলে যাবার পর জমিদার রমাকান্তবাবু বললেন, ছেলের এবার একটা বিয়ে দিয়ে আমিও মুক্ত হতে চাই। ওর হাতেই জমিদারি সঁপে দেব। আপনার সন্ধানে কোনো ভালো পাত্রী জানাশোনা থাকলে জানাবেন ঠাকুরমশাই। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। সে রাতেও এলাহি আয়োজনে ভুরিভোজ করলাম। খেয়ে দিয়ে শুতে যাওয়ার আগে জমিদারবাবু আমার থেকে আমার কোনো অসুবিধা হচ্ছে কিনা সে বিষয়ে আবার জেনে নিলেন। আমি বেশ বহাল তবিয়তেই আছি, কোনো অসুবিধা হচ্ছে না, সে কথাও তাকে স্পষ্টভাবে জানিয়ে দিলাম। আগেই বলেছিলাম দুবেলা চর্বচস্য খাওয়ার জন্য ঘুমটা বিছানায় গায়েলেই চলে আসছিল তাড়াতাড়ি, তাই সেদিনও ঘুমিয়ে পড়ি। হঠাৎ মাঝরাতে স্বপ্নের মধ্যে আমি দেখতে পাই সেই ধুমাহিত সত্তাকে, যে আমাকে বলছে, ঠাকুরমশাই, দীর্ঘদিন অসম্পূর্ণ ইচ্ছা নিয়ে ঘুরে বেড়াচ্ছি, কিছুতেই ইচ্ছাটা পূরণ হচ্ছে না। তবে সেই ইচ্ছা এবার আমার পূরণ হতে আর বেশি দেরি নেই। আপনি আমাকে এ বাড়ি থেকে তাড়াতে পারবেন না, কারণ আমার ইচ্ছা পূরণ করেই আমি এখান থেকে চলে যাব। আর যখন জানতে পেরেছি আমি যাকে খুঁজছি সে আবার নতুন শরীরে নতুন রূপে জন্ম নিয়েছে, তখন তাকে না নিয়ে আমি যাব না। কারণ তার সাথেই তো আমার জীবন বাঁধা। স্বপ্নেই তাকে জিজ্ঞাসা করলাম, তুমি কে? আমার প্রশ্নটা শুনে সেই ধুমায়িত অবয়বটা একটা মানুষের শরীর নিয়ে সামনে এসে দাঁড়ালো। এই প্রথম তাকে মানুষ রূপে দেখতে পেলাম। তবে লোকটার গায়ে ঝলমলে পোশাক,
মাথায় আবার পাগড়ি, কানে দুল, বুকের মধ্যে মণিমুক্ত খচিত অসংখ্য রত্ন পাথর। লোকটা আমাদের বলল, আমি এই চৌধুরী বাড়ির পূর্বপুরুষ এবং এই চৌধুরী জমিদার বাড়ির প্রতিষ্ঠাতা স্বর্গীয় অঘোরকান্তের ছেলে দেবকান্ত। আমার বাবাই এই জমিদার বাড়ি তৈরি করেছিলেন, কিন্তু বাবা ছিলেন ভীষণ স্বৈরাচারী, রাগী, হিংস্র এক শাসক। জমিদারিতে ভীষণ অত্যাচারী ছিলেন। প্রজাদের উপর তার অত্যাচারের সীমা ছাড়িয়ে গেছিল। বাবা আমাকে ছোট থেকেই আদর যত্নে মানুষ করেননি। মা আমাকে সন্তান স্নেহে বড় করে তোলেন। বাবা চেয়েছিলেন আমি যেন তার মতো স্বৈরাচারী এক জমিদার তৈরি হই, কিন্তু আমার সেই ইচ্ছে ছিল না। আমি লেখাপড়া করতে চেয়েছিলাম। আমার উকিল হবার খুব ইচ্ছা ছিল। আমার মাও সেটাই চেয়েছিল। আর এই যে আমাদের বংশে বংশ পরম্পরায় প্রতি প্রজন্মে কেউ না কেউ ওকালতি পড়ে, এ তো সব আমার আদর্শ এবং আমার পরিচয়ে উদ্বুদ্ধ হয়ে। আমি লেখাপড়ায় খুব ভালো ছিলাম। ইনফ্যাক্ট আমি ছিলাম এ জমিদার বংশের প্রথম উচ্চশিক্ষিত লেখাপড়া জানা উকিল। এখন পরবর্তী প্রজন্ম আমার ছবি দেখে এবং আমার কথা শুনে আমাকে অনুসরণ করে উকিলের পড়াশোনা করছে। এটা আমার দেখে খুব ভালো লাগে। কিন্তু আমি কিভাবে মারা যাই সেটা আজও রহস্য হয়েই থেকে গেছে। আমার মৃত্যুর কারণ আমার উত্তর পুরুষ বা পরবর্তী প্রজন্মের সবার কাছেই অজানা। কেউ জানে না। আর এই অজানা ইতিহাসের সাথে এক অতৃপ্ত নিজের ইচ্ছাকে বহন করে আজও আমার আত্মা মুক্তি পায়নি এই জমিদার বাড়ি থেকে। আসলে আমি যা চেয়েছিলাম সেটা জানতে পেরেই আমাকে খুন করেছিলেন আমার বাবা। বেশ অবাক হচ্ছেন না? কোনো বাবা তার সন্তানকে হত্যা করতে পারে এটা ভেবে, তাই না? কিন্তু আগেই যে বলেছি, আমার বাবা নির্দয় হিংস্র এক কঠোর মানুষ ছিলেন। তার শরীরে কোনো মায়া দয়া ছিল না। তিনি শুধু জমিদারি সম্পত্তি কিভাবে বাড়ানো যায় সেইটাই চেষ্টা করতেন। আর এ কাজে হাত রক্তে লাল করতেও তিনি পিছপা হননি কোনোদিন। তিনি মানুষকে মানুষ বলে ভাবতেন না। আমার বাবা ঈশ্বর অঘোরকান্ত চৌধুরী ছিলেন এই চৌধুরী বংশের কলঙ্ক। আমাকে আমার মা তার চুড়ি গয়না বিক্রি করে বাবার বিরোধী করেই বিলেতে ওকালতি পড়তে পাঠায়। যদিও এই কাজ বাবার অমতে করার জন্য মাকেও বাবার অত্যাচারের শিকার হতে হয়। সে খবর আমি ফিরে এসে পাই। মায়ের উপর এই অত্যাচারের কথা শুনে আমিও বাবার প্রতি ক্রুদ্ধ হয়ে উঠি। এখানে এসে এই গাঁয়ে মিনা নামে একটি মেয়ের প্রেমে পড়ে যাই, যাকে এতটাই ভালোবেসে ফেলি যে তাকে আমি বিয়ে করতে রাজি হয়ে যাই। কিন্তু এই মেয়েটা ছিল এই গ্রামের এক শিক্ষক যার নাম তমাল অধিকারী, তার মেয়ে। মা আমাদের এই মেলামেশার কথা জানতেন। তিনি আমাদের এই বিয়েতে রাজিও ছিলেন। তারপর মাকে জানিয়ে একদিন সামনের ওই রত্নাবলী মন্দির, ওই যে যেখানে পুকুর দেখছেন এই জমিদার বাড়ি, ওইখানেই এককালে মন্দির ছিল রত্নাবলী মায়ের। সেখানে মিনাকে ডাকি। কিন্তু বাবা এই সব খবর তার গুপ্তচরের সাহায্য নিয়ে জেনে ফেলে। আসলে তিনি সন্দেহের বশে বেশ কিছুদিন ধরে আমার গতিবিধির ওপর কড়া নজর রাখছিলেন। মানে আমি কোথায় যাই, কি করি। মন্দিরে আমরা দুজন উপস্থিত হতেই এবং মালা উভয়কে পড়াতে যাবার সময় বাবার বিরাট লেঠেল বাহিনী সেখানে এসে জড়ো হয়। বাবা মিনাকে শাসায়, তুই বেজাতের নিচু শ্রেণীর মেয়ে হয়ে আমার ছেলের দিকে হাত বাড়িয়েছিস। কথাটা বলেই মিনাকে তার লেঠেল বাহিনী দিয়ে মারতে উদ্ধত হয়। বাবার এমন কাজে আমি আগে থেকেই ক্রুদ্ধ ছিলাম, এবং আমার আপন কাছের জীবন সঙ্গিনীকে যখন মারতে যাওয়া হচ্ছে
তখন আমি মিনাকে রক্ষা করি এবং তার সামনে গিয়ে দাঁড়াই। বাবাকে বলি, আমার প্রাণ থাকতে তোমাকে মিনার গায়ে একটুকু আঁচড় লাগাতে দেব না আমি। মিনাকে মারার আগে আমাকে মারতে হবে। বাবা তখন রাগে অগ্নিশর্মা, আর বাবা রেগে গেলে আগেই বলেছি মানুষকে মানুষ বলে গণ্য করতেন না। তাই বাবা বললেন রেগে গিয়ে, তুই আমার জমিদারির কলঙ্ক। বেজাতকে বিয়ে করে চুন কালি মাখিয়েছি। তোর মতো কুলাঙ্গার ছেলে থাকার চাইতে না থাকা অনেক ভালো, নইলে তুইও মর। কথাটা শেষ হতেই একেবারে ব্রহ্ম তালুতে এসে পড়ল বিরাট মোটা লাঠির এক প্রচণ্ড আঘাত। ব্যাস, তাতেই সব শেষ। সেই থেকে আমার অতৃপ্ত আত্মা এই জমিদার বাড়িতে ঘুরে বেড়াচ্ছে। মিনাকে পাওয়া আমার হয়নি, তার গলায় বিয়ের মালাটা হাতে নিয়েও পরাতে আমি পারিনি, কিন্তু মিনাকে আমি পেতে চেয়েছিলাম। এত বছর পর আমি আবার সেই মিনার খোঁজ পেয়েছি। সে থাকে মতিহার গাঁয়ে এক মোড়লের বাড়িতে। সে আবার জন্ম নিয়েছে। আত্মা যেখানে খুশি যেতে পারে এবং সমস্ত খবর সে পেতে পারে। এ তো আপনি জানেন ঠাকুর মশাই। আমি চমকে উঠলাম। মতিহার গাঁয়ে মোড়লের মেয়ে মানে এখানে আসার আগে আমি যে গ্রামের মোড়লের ঘরে রাত কাটিয়েছিলাম তার মেয়ে? সে আবার বলল, হ্যাঁ ঠাকুর মশাই, আপনি যার ঘরে রাত কাটিয়েছিলেন এখানে আসার আগে, সেই মানুষটির মেয়ের কথাই বলছি। আমি ওকে খুঁজে পেয়েছি, আর পেয়েই ওর শরীরকে ঘিরে রেখেছি। ওকে যেন কেউ আমার থেকে না ছিনিয়ে নিতে পারে। ঠিক তখনই আমি ভাবলাম, তাহলে মোড়লের মেয়ের মধ্যে যে কালো ছায়া আমি দেখেছিলাম সেটা তাহলে এই দেবকান্তর আত্মার ছায়া। আর এই জন্যই ওর সম্বন্ধ এলে ওর সম্বন্ধ কেটে যায় এর প্রভাবে। বিষয়টা এতক্ষণে তাহলে পরিষ্কার হলো। কিন্তু আমি চুপ করেই সেই প্রেতাত্মার কথা শুনতে লাগলাম। সে আরো বলল, আমার বংশের প্রতি একটা টান রয়েছে। এই বাড়িতে এতদিন ধরে ঘুরে বেড়াচ্ছি কত স্মৃতিকে আগলে ধরে। একে ছেড়ে চলে যেতেও মায়া হয়। আমি এই বাড়ির জয়ন্তকে দেখে আসছি তার জন্মলগ্ন থেকে। মানুষের প্রতি তার শ্রদ্ধা ও ভক্তি আমাকে মুগ্ধ করেছে। ওর মা বাবার প্রতি ভালোবাসা এবং সর্বোপরি পড়াশোনার প্রতি আগ্রহ এবং পড়াশোনাতে নিজের সাফল্যকে প্রদর্শিত করে সম্মান অর্জন করা আমাকে ওর প্রতি আকৃষ্ট করেছে। ওকে আমি খুব ভালোবাসি। হাজার হলেও আমার বংশধর। আমি ওরও পাশাপাশি থাকি সব সময়, ছায়ার মতো। ওর কোনো বিপদ হতে দিতে চাই না। ওর পড়াশোনার মেধায় আমি যেন ওর মধ্যে নিজেকে দেখতে পাই। ওকেও এতদিন ধরে দেখে আসছি। ওর প্রতিও আমার একটা মায়া জন্মে গেছে। আমি কিন্তু এ বাড়িতে আজও আছি কারোর কোনো ক্ষতি করার জন্য নয়, শুধু আমার ভালোবাসাকে ফেরত নেবার জন্য। আর সেটা পেয়ে গেলেই আমি সব কিছু ছেড়ে চলে যাব ঠাকুর মশাই। আপনি যে কাজে এসেছেন সেই কাজেও আমি বাধা দেব না। আপনি আপনার কাজ নির্বিঘ্নেই করতে পারবেন, আর সেটা আশ্বস্ত করার জন্যই আমি আপনাকে দেখা দিয়েছি। তাছাড়া আপনিও বেশ শক্তিশালী। আমার উপস্থিতির জানান এ বাড়িতে পা দিয়েই আপনি বুঝেছিলেন। আমি শুধু আপনার কৌতূহল নিবারণের জন্য আমার পরিচয় আপনাকে জানিয়ে গেলাম। জানি আপনিও জানতে চাইছিলেন আমার মানে ওই অশুভ শক্তির পরিচয়টা। এটা একেবারেই সত্যি কথা। ঠিক তখনই আমি বলে উঠলাম, দাঁড়াও, আমি তোমার উপস্থিতির আভাস টের পেয়েছিলাম, এটা তুমি ঠিকই জানো। কিন্তু এবার তুমি বলো তো, তুমি কিভাবে তোমার ভালোবাসাকে পেতে চাও? তুমি তো আত্মা, আর তুমি এখন যার মধ্যে তোমার পুরনো ভালোবাসাকে খুঁজে পেয়েছো সে তো জীবিত একটা মানুষ। তুমি ওকে পাবে, এটা কিভাবে সম্ভব?
আমি ওকে ওর শরীর থেকে বের করে আনবো। তাতে তাতে ওর আত্মা মুক্তি পাবে, আর শরীরটা শুধু পড়ে থাকবে। তারপর ওই আত্মার সংস্পর্শে আমার এতদিনের অতৃপ্ত আত্মা শান্তি পাবে। কথাটা শুনেই আমি চমকে উঠলাম। তার মানে ওই মেয়েটার মৃত্যু ঘটবে, ওর থেকে যদি আত্মাকেই বাইরে নিয়ে আসা হয়। তবে এসব যোগী সাধক পুরুষেরা নিজেদের আত্মাকে শরীর থেকে বের করে আনতে পারতেন যদিও, কিন্তু সাধারণ মানুষের ক্ষেত্রে এমন হলে তো মৃত্যু অবধারিত। আমার চোখের সামনে এমন একটা ফুটফুটে মেয়ে শেষ হয়ে যাবে, যাকে আবার আমি দেখে এসেছি ফেরার পথে, আর সেটা আমাকে জেনে শুনেও দেখতে হবে। না, এটা আমি কিছুতেই করতে পারবো না। আমি মানুষের মৃত্যুর খবর পেয়ে তাকে আটকাবো না। আর মধুসুন্দরী দেবী বলেছিলেন, মানুষের পাশে থাকবি সব সময়, সেটাই তোর সাধন পথের মঙ্গলসূচক প্রতীক হিসেবে থাকবে। যদি সেটা কখনো বিপদে চলে নষ্ট করিস, তবে তুই যা শিখেছিস সমস্ত কিছু তোর থেকে দূরে চলে যাবে। আর তোর যে কোনোদিনও অর্থাভাব হবে না, সেই সত্যটাকেও মিথ্যা করে দেবে তোর কর্মফল। এরপর আমি তাকে একটাই প্রশ্ন করি, তুমি বললে তোমার সেই প্রিয় মানুষকে পাওয়ার সময় হয়ে এসেছে, তুমি কবে তাকে নিয়ে যাবে? আগামীকাল সেই দিন আমার আত্মা তৃপ্ত হবে। আমি পাবো আমার প্রিয় মানুষটির স্পর্শ, তার আত্মার সাথে আমার আত্মার মিলন ঘটবে। কথাটা বলেই ওই দেবকান্তর আত্মা মিলিয়ে যায়, আর আমার ঘুমটা ভেঙে যায়। দেখি ঘরের পাশে জানলা দিয়ে আস্তে আস্তে পূব আকাশে সূর্য উদিত হচ্ছে, নতুন দিনের সূচনা। সেই দিন যাতে আজ এক অতৃপ্ত আত্মা এই জমিদার বাড়ির মায়া কাটিয়ে চলে যাবে চিরতরে, আর সেই সাথে নিয়ে যাবে তার খুঁজে পাওয়া এই জন্মে প্রিয় মানুষটির আত্মাকে, যাতে শেষ হবে একটা ফুটফুটে প্রাণ এক গৃহস্থের ঘর থেকে। ঘুমটা ভেঙে যাওয়ায় পাশের জানালাতে সূর্যের আলো দেখে মনে একটা ভাবনা এলো। এতক্ষণ যা দেখলাম, এটা কি স্বপ্ন? স্বপ্ন হলেও এটা দেখেছি ভোরেই। যদি এটা স্বপ্ন হয়ে থাকে, তবে ভোরের স্বপ্নটা সত্যি হয় বলে জেনে এসেছি। ভাবলাম যে করেই হোক ওই গাঁয়ের মোড়লের মেয়েকে রক্ষা করতে হবে। ভাবলাম ওই অতৃপ্ত আত্মা বলেছিল জয়ন্তকে সে খুব ভালোবাসে, জয়ন্তর সে সবসময় ভালোই চায়, জয়ন্তকে ঘিরে আছে ওই আত্মা। আমিও সেটা নিজের চোখেই দেখেছি ঠিকই, কিন্তু একটা বুদ্ধি আমার মাথায় খেলে গেল। সেদিন সকাল হতেই জমিদার বাড়ির বংশতালিকা একটু দেখব বলে চাইলাম রমাকান্ত চৌধুরীর কাছে। তিনি এক সুদীর্ঘ বংশতালিকা আমার সামনে তুলে ধরলেন, আর তাতে চোখ মিলিয়ে দেখলাম সত্যি এই চৌধুরীর বংশের প্রথম পুরুষ অঘরীকান্ত চৌধুরী, আর তার ছেলে ছিল দেবকান্ত। সুতরাং স্বপ্নে ওই অতৃপ্ত আত্মার যে পরিচিতি পেয়েছিলাম তা একেবারেই সত্যি। তখনই বুঝে গেলাম তাহলে আমি স্বপ্ন দেখিনি তো। সমস্ত কিছু যা দেখেছি সবই সত্যি, শুধু একটা ঘোরের মধ্যে। হঠাৎ বংশতালিকা চাওয়ার জন্য রমাকান্ত চৌধুরী কিন্তু আমার কাছে এর কারণ জানতে চেয়েছিল। বলেছিলাম, আপনি তো ওই ভূমিতে বাড়ি করতে চাইবেন, যেটা ছিল আপনার পূর্বপুরুষদের সম্পত্তি। তাই আপনার ঊর্ধ্বতন 14 পুরুষকে আহ্বান করে তাদের জানাতে হবে এই পুজোর বিষয়ে। সেই জন্য ভূমি পুজোতে বংশতালিকার বিশেষ প্রয়োজন পড়বে। এটা জমির একটা দোষ আছে বলেই করতে হবে। যাই হোক, বেলা বাড়তে বংশতালিকাটা হাতে নিয়ে সেই উত্তর পশ্চিমে থাকা ভূমিতে হাজির হলাম। সেখানে আগে থেকেই জমিদার বাবু রমাকান্ত মশাই পুজোর সমস্ত কিছু আয়োজন করে রেখেছিলেন, বেশ কিছু লোক পাঠিয়ে। তাদের মধ্যে একজন 24-25 বছরের যুবককেও দেখতে পেলাম আজ। একে আগে কখনো দেখিনি। জানতে চাইলাম যে একে, তাদের মধ্যে এত ছোট ছেলে। এও কি ওই চৌধুরী বাবুর বাড়ির চাকর শ্রেণীর কেউ? ছেলেটি বলল, আমি আসলে ভূমি পুজো কিভাবে হয় দেখিনি কোনোদিনও। এদের কাছে জানতে চাইলাম এখানে সেই পুজো হচ্ছে, তাই চলে এলাম দেখতে। আমি আপনার পুজোটা দেখতেই এসেছি। আমার নাম অমর জীবন। ছেলেটির সারা গায়ে কেমন একটা কাল ছিটে দেখলাম।
মুখের একটা দিক ফেটে গেছে, সেখানে রক্ত শুকিয়ে জমাট বেঁধে রয়েছে। তবে মুখের ঘাটাও শোকাতে শুরু করেছে। সেই উপস্থিত চাকরদের মধ্যে একজন বলে উঠল, ও কিন্তু আমাদের এখানে আসার আগে থেকেই ছিল, পুজোটা দেখতে চায়। ভীষণ আগ্রহ ছেলেটির চোখে মুখে। যাগে, পুজো দেখুক, আমার তাতে কোনো আপত্তি নেই। আমি সেখানে উপস্থিত লোকেদের উদ্দেশ্য করে বললাম, চৌধুরী মশাই কখন আসবেন? হঠাৎ সেই উপস্থিতি মানুষগুলোর মধ্যে থাকা ওই বাচ্চা ছেলেটি বলে উঠল, উনি আসছেন, ঘর থেকে বেরিয়ে গেছেন, ছেলেটাকে সাথে করে আনছেন। আমি ছেলের কথাটা শুনে ভাবলাম, সত্যিই তো, আজ এই পুজোতে রমাকান্তবাবুর ছেলের উপস্থিতি এখানে একান্ত প্রয়োজন। কিন্তু আমি তাড়াহুড়োতে বেরিয়ে আসার সময় ছেলেকে সাথে করে আনার কথা রমাকান্তবাবুকে বলতেই যে ভুলে গেছি। যাই হোক, উনি ছেলেকে সাথে করে আনছেন, এটা শুনে ভালো লাগলো। কিন্তু ছেলেকে নিয়ে আনছেন কিভাবে? কে তাকে ছেলেকে আনার কথা বলল? বিষয়টা সত্যি ভাববার। যাই হোক, পুজোর সরঞ্জামগুলো সামনে গোছাতে গোছাতে, মানে ওই গাওয়া ঘি, গোবর জল, গঙ্গা জল, মধু এসব হাতের কাছে রাখতে রাখতেই চলে এলেন চৌধুরীবাবু তার ছেলেকে নিয়ে। তিনি এসেই আমাকে পুজোর সরঞ্জামগুলো হাতের কাছে গোছাতে দেখে বললেন, সব ঠিক আছে তো ঠাকুরমশাই? এই যে আমার ছেলেকেও আপনার কথা মেনে সামনে হাজির করলাম। তবে একটা জিনিস দেখে আজ বিশ্বাস করলাম, আপনার অলৌকিক ক্ষমতা সত্যিই অপরিসীম। আমার জমিদার বাড়ির থেকে এই ভূমিতে আসতে লাগে প্রায় 20 মিনিট। আপনি আমাকে ছেলেকে নিয়ে আনার কথা বলে এত তাড়াতাড়ি এখানে পৌঁছে গেছেন দেখে বেশ অবাকই হলাম। মনে মনে ভাবলাম, কি আবোল তাবোল বলছেন জমিদার বাবু? হ্যাঁ, আমি তো জমিদার বাবুকে তার ছেলের সাথে করে আনার কথা বলিনি। হ্যাঁ, এটা বলতাম, কিন্তু তাড়াহুড়োয় তো বেরিয়ে আসার সময় হয়ে গেছিল, তাই বলতে ভুলে গিয়েছিলাম। তবে উনি কিভাবে আমার কথা শুনতে পেলেন? হ্যাঁ, বেশ অবাক ও কৌতূহল নিয়ে ভাবনার মাঝে আসা এই প্রশ্নটা করতে গিয়েও থেমে গেলাম। কারণ এ বিষয়ে পরে জানলেও হবে, এখন এসব কথা তুলে জানতে চাওয়াটা মানে শুধু শুধু সময় নষ্ট। পুজোটা সঠিক সময়ের মধ্যেই সম্পন্ন করতে হবে, না হলে এই জমির দিশা দোষ কাটানো যাবে না। তাই পুজোয় মন দিলাম। সকল কৌতূহল আর প্রশ্নকে দমন করে সেই মুহূর্তে পুজো শুরু করলাম। এ পুজোর একটা পরিকল্পনা ছিল আগে থেকেই, তেমনভাবে নিষ্ঠা সহকারে পুজোটা এগিয়ে নিয়ে গেলাম। জমিদার বাড়ির 14 পুরুষকে পুজোর উপাচার রীতিনীতি মেনে আহ্বান করলাম। তারপর জমিদার বাবুর ছেলেকে আমার পাশে বসিয়ে ভবিষ্যতের ভবিতব্যর একটা বিষয় ছেলের কপালে ঠেকিয়ে মন্ত্র পড়ে এঁকে দিলাম। এটা এক বিশেষ মন্ত্র। এর সাহায্যে ছেলের কপালে আমি যে বিবাহ চিহ্ন দিয়েছিলাম সেটাকেই পাকাপাকিভাবে করলাম এবং যোগটা আরও গভীরভাবে প্রসারিত করলাম, যাতে এটা ঘটে অবশ্যম্ভাবী হয়। ঠিক তখনই সেই অমর জীবন চেঁচিয়ে হাততালি দিয়ে উঠে বলল, একদম সঠিক কাজ, ভবিতব্য এলো মুঠোয়, কালের বাসনায় পড়ল ছাই। কথাগুলোর মানে কিন্তু সেখানে যারা উপস্থিত ছিল কেউই কিছুই বুঝতে পারল না, কিন্তু আমি বুঝতে পারলাম। একথা সেই অতৃপ্ত আত্মার প্রতি ঠেস মেরে। তারপর জমিদার বাবুর ছেলের কপালে হাত দিয়ে সংকল্প করলাম তার সঙ্গে সেই মোড়লের মেয়ের যেন বিয়ে হয়। তারপর 2টো রজনীগন্ধার মালা ছেলেটির হাতে দিয়ে বললাম, তুমি এর থেকে একটা বড়, আর অন্য মালাটা হাতে নিয়ে আমার সাথে এসো। আমি আসন ছেড়ে উঠে দাঁড়ালাম আর জমিদার বাবুর বাড়ির সেই পুকুরের দিকে এগিয়ে চললাম। তবে আসার সময় হাতে গঙ্গা জল আর কিছুটা গোবর নিয়ে এলাম। তারপর সেই পুকুরের সামনে উপস্থিত হয়ে পুকুরের জলে ছেলেটিকে গোবরে আর গঙ্গা জল দিয়ে নামার নির্দেশ দিলাম। ছেলেটি হাঁটু সমান জলে নেমে আমার নির্দেশে সেই জল হাতে থাকা গোবর আর রজনীগন্ধার মালাটা ফেলে দিল। আর সাথে সাথেই আমি দেখতে পেলাম সেই জল থেকে একটা কুণ্ডলীর মতো ধোঁয়া উপরে উঠল। সেই ধোঁয়ার মধ্যেই ধোঁয়া জমাট বেঁধে একটা হাসি মুখের প্রতিফলন ঘটল। স্পষ্ট সেটা আমি দেখতে পেলাম। এই মুখ আমি এখানে এসে জমিদার বাবুর ছেলেকে ঘিরে যে ধোঁয়া দেখেছিলাম তার মধ্যে দেখেছি, আর দেখেছি সেই মোড়লের মেয়ের চারিদিকে ঘিরে থাকতে।
তবে সেটা ছিল খুবই হিংস্র। এখন মুখের ছবি সম্পূর্ণ বদলে গেছে। মুখের মাঝে ফিরে এসেছে শান্তি ভরা প্রশান্তি। আর এটা দেখেই বুঝতে পারলাম আমার কাজ সম্পূর্ণ হয়েছে, বিপদ সব কেটে গেছে। কিন্তু উপস্থিত সকলের মধ্যে তাকিয়ে দেখলাম সেই বাচ্চা ছেলেটি আর নেই। সকলের কাছে জানতে চাইলাম তারা ওই বাচ্চাটিকে দেখেছে কিনা, কিন্তু সবাই বলল সত্যি তো ওই পুকুরের ভূমি ছেড়ে এখানে আসার সময় তাকে আর কেউ খেয়াল রাখেনি। বললাম, হয়তো ওই ভূমিতেই থাকতে পারে যেখানে প্রথম পুজো করি। চলো সবাই সেখানে ফিরে গিয়ে একবার দেখা যাক। সবাই সেখানে গিয়ে আর অমর জীবনকে খুঁজে পেল না। আমি তখন বুঝলাম অমর জীবন আসলে কে। এর আগে আমার জীবনে যেভাবে হঠাৎ হঠাৎ করেই সে উপস্থিত হয়েছে বা হাজির হয়েছে, ঠিক তেমনই চমকে দিয়ে চলেও গেছে। তার আসা যাওয়ার কিছুই ধরে রাখা যায় না, পুরোটাই অতর্কিতে এক রহস্যময় ভাবে। আর সেই যে আমার রূপ ধরে জমিদার বাবুকে তার সাথে ছেলেকে এখানে আনার নির্দেশ দিয়েছিল, সেটা ধরতে পারলাম। যাই হোক, ভূমিতে আরও কিছু পুজোর রীতিনীতি উপাচার সেরে নির্দিষ্ট সময়ের মধ্যেই পুজো শেষ করে ফেললাম। পুজো শেষে চৌধুরী মশাইকে বললাম, আপনার জমির দোষ কেটে গেছে। এবার আপনি নির্বিঘ্নে এখানে মা কালীর মন্দির এবং বাড়ি বানাতে পারেন। আর সেই সাথে আপনার ছেলেরাও একটা গতি করে দিলাম আমি। আপনি ওর বিয়ের কথা বলেছিলেন না, ওর বিয়ের পাত্রী ঠিক করে ফেললাম। জমিদার বাবু আমাকে প্রশ্ন করলেন, কিভাবে? ওর বিয়ে হবে এখান থেকে প্রায় 5 ক্রোশ দূরে থাকা ছোট্ট একটি গ্রাম মতিহারে, এবং সেই গ্রামের মোড়লের মেয়ের সাথে। সেই মোড়ল এবং তার মেয়ের পরিচয় জমিদার বাবুর কাছে ব্যক্ত করলাম। সেই সাথে সেই গ্রামের কথা তাদের বললাম। জমিদার বাবুকে সেই মোড়লের সঙ্গে ছেলে নিয়ে গিয়ে বিয়ের বিষয়ে কথাবার্তা বলতে বললাম। আমি জমিদার বাবুর ছেলে জয়ন্তের জন্য বিবাহের পাত্রী ঠিক করে ফেলেছি এবং তার সন্ধান দিতে পেরেছি বলে জমিদার বাবু আমাকে বেশ খাতির করে আরও কিছুদিন তার বাড়িতে রাখলেন। তারপর সেখান থেকে ফেরার পথে সেই মোড়লের বাড়িতে কথা মতো আতিথেয়তা স্বীকার করে তাকে মেয়ের বিবাহের বিষয়ে কালীকান্তপুর জমিদার রমাকান্ত চৌধুরীর বাড়ির ছেলের কথা বললাম। কথাটা শুনেই আনন্দে মোড়ল মশাই ফেটে পড়লেন এবং বললেন, বিগত 3 দিন আগে আমি স্বপ্নে দেখেছি একটা বছর 25-এর ছেলে আমাকে দেখা দিয়ে বলেছিল, তোর চিন্তা দূর হয়ে যাবে, এবার সময় এসেছে। তারপর সে মিলিয়ে যায়। আর আর আজ আপনি আমার বাড়ি এসে এই শুভ সংবাদ দিলেন। বুঝলাম ওই স্বপ্নে দেখা ছেলেটি অমর জীবন। সত্যি আমি খুব খুশি হয়েছি ঠাকুরমশাই। জমিদার বাড়িতে আমার মেয়ের বিয়ে হবে এ আমি কল্পনাতেও ভাবতে পারিনি। ধন্যবাদ ঠাকুরমশাই। এরপর সেই বিয়েতে দুপক্ষের থেকে নিমন্ত্রণ পেয়েছিলাম, বেশ কবজি ডুবিয়েই খেয়েছিলাম। এখানেই তারানাথের গল্প শেষ। বিভূতি ঠিক এখানেই একটা কথা বলে উঠল। তাহলে ঠাকুরমশাই আপনি পুজো করতে গিয়ে বিয়ের ঘটক হয়ে গেলেন? হ্যাঁ, সেই কথাটা শুনে কিশোরী আর তারানাথ হেসে উঠল। বেশ কিছুক্ষণ সেই হাসি স্থায়ী হলো। তারপর একসময় হাসি থামিয়ে কিশোরী একটা প্রশ্ন করল। আচ্ছা ঠাকুরমশাই, সব তো বুঝলাম, কিন্তু ওই অতৃপ্ত আত্মা কেন হেসে বিদায় নিয়েছিল? সে তো মোড়লের মেয়ের মধ্যে নিজের পূর্বজন্মের ভালোবাসা মিনাকে পেয়েছিল। তাকে সে কিভাবে পেল? সে তো তাকে নিয়ে যেতে চেয়েছিল মোড়লের মেয়ের আত্মাটাকে টেনে। খুব ভালো একটা প্রশ্ন করেছ। আসলে আমি পুজোর মধ্যে দিয়েই তো তাকে তার প্রাপ্তিটা ঘটিয়ে দিয়েছিলাম, আর সেটা পেয়েই সে হাসি মুখে মুক্তি লাভ করেছিল। সে তো জমিদার বংশের পূর্বপুরুষ ছিল। জমিদার বংশের তার বাবার উপরেই তার রাগটা ছিল, আর কারোর উপরে ছিল না। তাই সে জমিদার বাড়ির কারোর ক্ষতি করবে না, এটা সে নিজেই বলেছিল। সে শুধু তার পুরনো ভালোবাসাকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছিল। তাই জন্য যখন আমি তার মুখে শুনেছিলাম সে জমিদার রমাকান্ত চৌধুরীর ছেলেকে ভীষণ ভালোবাসে আর তাকে নিরাপদে রাখার জন্য তাকে ছায়ার মতো ঘিরে রেখেছে, তখন ভাবলাম যদি সে তার এত শুভাকাঙ্ক্ষী হয় তবে তাকে খুশি করতে ওই জমিদার বাড়ির ছেলের সঙ্গে
মিনার বিয়ে দেব। দেব। জমিদার বংশেই মিনা ফিরছে মোড়লের মেয়ে হয়ে। সেও মানে ওই প্রেতাত্মা জীবিত অবস্থায় যেটা চেয়েছিল, মানে মিনাকে ভালোবেসে তাকে জমিদার বংশের পুত্রবধূ করে আনার। আর সেটা যদি তার বংশের পূর্বপুরুষ ও তার ভালোবাসার মানুষ ওই জমিদারের ছেলের মধ্যে দিয়ে হয়, তাতেও ওই আত্মার কোনো অমত থাকবে না। এটা আমি ভেবে ফেলেছিলাম। তাই পুজোর সাথে সাথে আমি জমিদার বাবুর ছেলের সাথে ওই মোড়লের মেয়ের আত্মার একটা সংযোগ গড়ে তুলেছিলাম। আর এটা দেখে ওই আত্মারও খুশি হয়েছিল। সে এর মধ্যে দিয়েই মিনাকে পেয়ে গিয়েছিল। জমিদার বাবুর ছেলের মধ্যে দিয়ে ওই আত্মা মোড়লের মেয়ের সাথে একাত্ম হয়েছিল এবং সেটা সুদৃঢ় হয়ে উঠেছিল যখন জমিদার বাবুর ছেলেকে পুকুরের জলে ওই মোড়লের মেয়ের নামে করা রজনীগন্ধার মালাটা ফেলে দিতে বলেছিলাম। আসলে ওই পুকুরের মধ্যে একসময় তো সেই রত্নাবলী মন্দির ছিল, যেখানে ওই প্রেতাত্মা মোড়লের মেয়েরূপী পূর্বজন্মের মিনার আত্মাকে মালা পরিয়ে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু সেটা সে পারেনি তার হিংস্র বাবার দৌরাত্মে সে জন্মে। আমি সেই মালা বদলের বিয়েটাই ওই প্রেতাত্মা আর মোড়লের মেয়ের মাঝে রজনীগন্ধার মালাটা ওই পুকুরের জলে ফেলে সম্পন্ন করে দিয়েছি। ভেবে দেখো, রজনীগন্ধার মালা, গঙ্গা জল আর গোবর এসব বিয়ের একটা উপাদান। সেগুলো জলে ফেলে মানে অতীতে থাকা সেখানের মন্দিরে উৎসর্গ করেছিলাম, যেটা ছিল ওই প্রেতাত্মার বিবাহের স্থান এক সময়। তাই বিবাহের ওই উপাদানগুলো পরোক্ষভাবে দান করে প্রেতাত্মার সঙ্গে মিনার বিয়ে সম্পন্ন করে দিয়েছি। তবে এটা সুসম্পন্ন হয়েছিল মোড়লের মেয়ে এবং জমিদারের ছেলের মাঝে ওই একই আত্মার সহাবস্থানের জন্য। আর এটা দেখে খুশি হয়ে ওই আত্মা মুখের হাসি নিয়ে মুক্তি লাভ করেছে। আর এটাও বুঝেছি, ওই জমিতে আমি যে সাপ প্রথম দিন ভূমি পুজো করতে গিয়ে দেখেছিলাম, সেটা আর কেউ ছিল না, সেটা ছিল ওই অমর জীবন। কারণ সাপটাকে দেখেই মনে আছে তোমাদের জমিদার বাবুর লোকেদের ছুটে এসে জমি থেকে জঙ্গলের দিকে ছুঁড়ে ফেলে দিল, আর তখনই মনে হয় সে আঘাত পায়। আর এই জন্য আমি অমর জীবনের মুখে গাঢ় লাল রক্ত ক্ষতের চিহ্ন দেখেছিলাম, যেটা বোধহয় আমি শুধু ধরতে পেরেছিলাম, আর কেউ পারেনি। তবে অমর জীবনও ছিল মধুসুন্দরী দেবীর মতোই একজন দৈব শক্তির অধিকারী। সে আমার সব সময় মঙ্গল চায়, আমার শুভাকাঙ্ক্ষী। তার উপস্থিতি যখনই জীবনে পেয়েছি তখনই কোনো ভালো মুহূর্তের সাক্ষী হতে পেরেছি। আর যদি জানতে চাও সেই ভালো মুহূর্তটা কি, তবে বলবো জমিদারের ছেলে এবং সেই মোড়লের মেয়ের মাঝে হঠাৎ করে বিয়ে ঘটানোর কাজটা। বিবাহের কাজ তোমরা তো জানো, একটা পবিত্র ভালো কাজ। গল্প শেষ হতে তারানাথ বলল, নাও নাও, অনেক গভীর রাত হয়েছে, এবার ঘুমিয়ে পড়ো। চারিও ক্লান্ত হয়ে কখন যেন ঘুমিয়ে পড়েছে, সেটা কি তোমরা টের পেয়েছো? সত্যি এটা তো খেয়াল করিনি। কখন চারি ঘরে এসে তার বাবার বিছানার একধারে জায়গা করে শুয়ে পড়েছে, এটা তো খেয়ালই করিনি। এর জন্য অবশ্য তারানাথের গল্পই দায়ী, কারণ সে গল্প আরম্ভ করলে আমরা যে সবাই বেখেয়ালি হয়ে যাই। মন্ত্রমুগ্ধের মতো গল্প শুনতে শুনতে বাইরের বাস্তব জগৎ থেকে হারিয়ে যাই। তারানাথ বলল, ওই জমিটার বাস্তু দোষ এবং দিশার দোষ কাটাতেই অমর জীবন বাস্তু সাপ হয়ে ওই জমিতে সাপ রূপে ছিল। আমার দোষ কাটানোর পুজো আর অমর জীবনের শুভ শক্তির মিশ্রণে জমির দিশার দোষটা ওই জমি থেকে কেটে যায়। তাই আমাদের ওই একার ভূমি পুজোর দিশার দোষের কাটানোর পুজোতেই জমির দিশার দোষ কেটেছে। এটা কিন্তু তোমরা ভেবো না। আমাকে এই কাজে পাশে থেকে অমর জীবন অনেকটাই সাহায্য করেছে, এটা স্বীকার করি। নাও নাও, শুয়ে পড়ো। তারানাথের কথায় তার বিছানার খাটের পাশের মেঝেতে আমি আর কিশোরী পাশাপাশি শুয়ে পড়লাম।